এই টপিক বাদ দিন, আমার কথা শুনুন। ঢাকা গিয়েই ইতি আর আকাশের কাজটা সেরে ফেলতে হবে। এত তাড়া কেন? আরে তাড়া দিতেই হবে। এই কয়েকদিনে ভার্সিটিতে যাইনি, ইতি এতগুলো প্রশ্ন করবে, তার মুখ বন্ধ রাখতে হলে এই কাজটা করতে হবে, বুঝছেন? বলবে বরের সাথে ঘুরতে গেছি। তাহলে তো আমাকে ছাড়বেই না। জিজ্ঞাসা করবে কোথায় গেলি, কি করলি, কি খেলি। বাপরে বাপ! আবার বলবে তোর বরকে দেখা। উনি আমার দিকে তাকিয়ে হেসে বলল, দেখিয়ে দিবা? কোনো মতেই না। কেন? আপনাকে আবার বর বললেও জীবনেও বিশ্বাস করবে না। শুধু ও কেন, কেউ করবে না। তাহলে আমি বলবো। না থাক, বলার দরকার নেই। তোমার ইচ্ছে। রাতের মধ্যে বাসায় পৌঁছালাম আমরা। মা বাবা একটু অবাক হলেন, কারণ তাদের না জানিয়ে এসে পড়লাম। তারা বেশি কিছু জিজ্ঞেস করেনি, শুধু বলল ফ্রেশ হয়ে নিতে। অতপর ফ্রেশ হয়ে এসে সেখানকার গল্প করতে লাগলাম। রাতটা এভাবেই পার করে দিলাম। পরের দিন খুব সাবধানে ভার্সিটিতে ঘোরাঘুরি করছি। তার কারণটা হলো ইতি। পরদিন খুব সাবধানে ভার্সিটিতে ঘোরাঘুরি করছি, তার কারণটা হলো ইতি। আজকে ইতি পেলেই আমার 12টা বাজাবে, আমি নিশ্চিত। চুপি চুপি হেঁটে ক্লাসরুমে যাচ্ছি, এমন সময় ইতি আমার সামনে এসে দাঁড়ালো। ওকে দেখে থতমত খেয়ে গেলাম। ইতি আমাকে দেখে বড় করে একটা সালাম দিল, অতপর বলতে লাগলো, খবর কি আপনার? মাঝে মাঝে যেন মনে হচ্ছে হাওয়ায় ভাসছেন। হাওয়ায় ভাসা যায়? চুপ ছেমড়ি, তোকে নদীতে না মাইরা সাগরে ভাসামো। আছিলি কই এতদিন? কিন্তু তুই জানিস না, তুই? শ্বশুর বাড়ি। হাজলামি বন্ধ করবি? আরে সত্যি কথা। হঠাৎ আমার হাত থেকে ফোন নিয়ে, ফোনটা তো খুব সুন্দর। কে দিল? তোর বর? হ্যাঁ, বার্থডে গিফট করতে পারিস? হ্যাঁ, কাল তো তোর বার্থডে ছিল। এই নে চকলেট, তোর জন্য এনেছিলাম, কিন্তু মনে হচ্ছে এর চেয়ে বেশি ভাইয়া দিয়েছে। হাসা শেষ। যেমন ভাবছিস তেমন কিছুই না। আচ্ছা, ফোনের লক কি বল? লক করা নেই। কি বলিস, লক করিসনি? আরে এত কিছু করে কি হবে? ফোন দিয়ে কথা বলার দরকার, কথা বলবো, ব্যাস। সাথে বরের সাথে প্রেম করব, এটা বল। আচ্ছা, বরের পিক দেখা। ছবি টবি নেই। কেন তুলিসনি? না। আজব তো, কি এমন বর তোর যে এত লুকিয়ে রাখিস? লুকোনোর কি আছে? হ্যাঁ, তাহলে 1.5 মাস হলো বরকে দেখলাম না, আর না পিক তুললাম। এতই কি বুড়ো তোর বর? আচ্ছা, সেই দিন তো তুই বললি ওই বুড়োর সাথে বিয়ে হয়নি, তাহলে দেখাতে কি? হ্যাঁ, এটা সত্যি। আমি ইতিকে বলেছিলাম ওই লোকের সাথে বিয়ে হয়নি, তবে কার সাথে হয়েছে এটা বলিনি। ইতি আবারও বলতে শুরু করলো, আমি তোর ফোনে আমার নাম্বার সেভ করে দিচ্ছি, রাতে দুজনে কথা বলবো, ঠিক আছে? আর একটা ফেসবুক আইডি খুলে দেব। সেটা দিয়ে কি হবে? পিক আপ হবে, রিয়্যাক্ট হবে, কমেন্ট হবে, চ্যাটিং হবে। অতঃপর অতঃপর তুই চাইলে আর কি, তবে সেটা তোর ইচ্ছা কার সাথে করবি। দুজনেই জোরেই হেসে দেই। আমি বলি এসবের টাইম নেই, বাদ দে। আচ্ছা, আমি খুলে রাখি, মন চাইলে দেখিস, তবে আমি যা বললাম ভুলেও করিস না। শেষে তোমার বর তোমাকে রাখলেও ফোন আর রাখবে না, বুঝলে? ইতির কথায় আবারও এক দফা হাসির আওয়াজ। এর মধ্যে আনিকা এসে হাজির আমাদের সামনে। তাকে দেখেই ইতি মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করছে, এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি ইতিকে একটা খোঁচা দিলাম। আনিকার সাথে সাথে টিনা আর নীতি আসলো। আনিকা একটা কার্ড আমার সামনে দিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি আপু? আমার বিয়ের কার্ড। কথাটা শুনে আমি একটু অবাক হলাম, কিন্তু ইতি মনে হচ্ছে আকাশ থেকে টপকে পড়ল। জানি আকাশ ভাইয়ার মন থেকে। আমি ফিসফিসিয়ে ইতিকে বলি, কি হলো তোর? হুম হুম। কিছু না। যদি বিয়েটা আকাশ ভাইয়ার সাথে হয়?
ইতি রেগে চলে গেল। আমি আনিকার সাথে কথা বলে ইতির পিছু পিছু গেলাম। ইতি মন খারাপ করে বসেছিল। আমি ওর ঘাড়ে হাত রাখলাম। সে ছলছল চোখে আমার দিকে তাকিয়ে কাটের দিকে তাকালো। আমি চোখ দিয়ে ওকে আশ্বাস দিয়ে বললাম, তোর পথের কাঁটা সরে গেছে। বিয়েটা অন্য কারোর সাথে। তবে আকাশ ভাইয়া কতদিন তোর থাকবে জানি না। জানা লাগবে না, কিন্তু তোকে ইনভাইট করলো কেন? শুধু আমাকে না, তোকেও করেছে। এই যে তোর কাট, না নিয়ে চলে এলি। বেশ করেছি, আমি যাব না। আকাশ ভাইয়া কিন্তু যাবে যাক। বলেই উঠে চলে গেল। আমি পড়লাম বিপদে। কি যে করি এই মেয়েটাকে নিয়ে। এভাবে কষ্ট পাবে না কি? আজকেই ওনার সাথে ওদের বিষয় নিয়ে কথা বলতে হবে। সন্ধ্যায় আকাশ তার রং ধারণ করলো। পাখিরা তাদের নিড়ে ফিরে যাচ্ছে। উনি চুপ করে তাকিয়ে আছে আকাশের দিকে। আমি এক কাপ চা তার সামনে ধরলাম। তিনি আমার হাত থেকে চা নিয়ে চুমুক দিতে দিতে তার ছোট্ট বাগানের কাছে গেলেন আর বলতে শুরু করলেন, বাগানটা তুমি পরিষ্কার করেছো? বিকেলে দেখলাম, তাই পরিষ্কার করে রাখলাম। এতদিনের ঝামেলায় এগুলোর কথা প্রায় ভুলেই গেছিলাম। মা মনে হয় রোজ সকালে পানি দিয়ে যায়। দিয়ে যান তো। আনিকার বিয়ে জানো? ইনভাইট করেছে আমাকে। তাই নাকি? ভালো, আমার সাথে যেও। কিন্তু ইতিয়ার ভাইয়ার কথা ভাবলেন। আকাশের সাথে কথা হলো, কালকেই যা করবার করবে। ভালোই হলো, না হলে আমি বলতাম কিছু করতে। ইতির মন খারাপ। দেখি যদি কাল কিছু করতে পারি। পারি না, করবেন বুঝলেন। বলেই চলে এলাম। আসার আগে ওনার কথা শুনতে পেলাম। যা বাবা, ছাড়ি দেওয়ার কি হলো? পরদিন বিকেল বেলা আইহান বলল ইতিকে বেরোতে, অতঃপর ওনার দেওয়ার ঠিকানায় চলে যেতে। আমি তার কথা মতো ইতিকে নিয়ে বেরিয়ে গেলাম। তবে সেটা কম খাটুনি ছিল না। আরেকটা ঝামেলার কারণ ইতির ফ্যামিলি ওকে বেরোতে দিচ্ছিল না। অনেক বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে এলাম। যাই হোক, ওনার বলা মতো জায়গায় পৌঁছেও গেলাম। যে দেখি একটা রেস্টুরেন্টে। আমি আর ইতি ভেতরে প্রবেশ করি। দেখি অনেক মানুষজন। খানিকটা অবাকও হলাম। এইরকম জায়গায় আসতে বললেন উনি। তার মধ্যে ইতি তো একগাদা প্রশ্ন জুড়ে দিচ্ছে। কোনো মতে ওকে সামাল দিচ্ছি। হঠাৎ একজন ওয়েটার আমার কাছে এসে বলল, আপনি মিসেস নিহা? জি আমি। আপনাকে ছাদে যেতে বলা হয়েছে, সিঁড়ির দিকে ইশারা করে। আচ্ছা, কি ঠিক আছে? ইতি বলে ওঠে। কিসে ঠিক আছে? কোথায় যাব আমরা এখন? কি বলছিস তুই? আরে চল তো আগে। কিন্তু বিশ্বাস করিস না আমায়? চল। বলেই ওর হাত ধরে ছাদে নিয়ে গেলাম। ছাদে এসে আমি আরও তো হতবাক। অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে ছাদটা। চারপাশ লাল রঙের বেলুন দিয়ে সাজানো। আর একজন দাঁড়িয়ে আছে উল্টো ঘুরে। আমি তাকে দেখে কয়েক পা পিছিয়ে গেলাম। চোখের ইশারায় ইতিকে সামনে যেতে বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে আশ্বাস দিলাম। অতঃপর সে ভিতরে ঢুকলো। তখনই হুট করে কেউ আমার বাহু টেনে নিয়ে গেল। হঠাৎ করে বাহু ধরে টেনে নেওয়ায় আমি বেশ ভয় পেয়ে যাই। তাকিয়ে দেখি আইহান। এখন তার ছোঁয়ায় কেমন আমার অস্বস্তি বোধ হচ্ছে। আমাকে নিয়ে একটু আড়ালে চলে গেল। আমি তাকে বলতে শুরু করি, এরকম হুটহাট করে আমাকে একদম ধরবেন না। কেন? এমনি, আমি বলছি তাই। ঝগড়া করা শেষ, এখন ওখানে তাকায়। আমার গাল ধরে ওদিকে ঘুরিয়ে দিল। তাকিয়ে দেখি ইতি এখনও সেই ছেলেটার পেছনে দাঁড়িয়ে আছে। যদিও আমরা জানি সেই ছেলেটা আকাশ ভাইয়া। ইতি তাকে ডাক দিল। আকাশ ভাইয়া ইতির দিকে ফিরল। ইতি তাকে দেখে তো অবাক হয়ে গেল। আমিও হলাম, কারণ আকাশ ভাইয়াকে সত্যি অনেক সুন্দর লাগছিল। আমি আর আইহান দুজনে উকি দিয়ে দেখছিলাম। উনি বললেন, কতক্ষণ এভাবে ওরা শুভদৃষ্টি করবে? তাড়াতাড়ি প্রপোজ করেই দিলে তো হয়। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন যে বুঝবেন? হ্যাঁ, তুমি তো পাকনি, সব বুঝে বসে আছো। বুঝছি না, এত তাকিয়ে থাকার কি আছে? আপনার কি হয়েছে? অধৈর্য লাগছে আমার। প্রেম করছে ওরা আর অধৈর্য আপনার কি লাগছে?
লাগছে? রিলেশনেই তো গেল না, প্রেম করলো কোথায়? হয়েছে, এইসব আপনি বুঝবেন না, রাখুন। আসলেই বোঝার ইন্টারেস্টিংও নাই। এখন ওদের দেখুন। আইহানের কথা মতো তারা দুইজন অনেকক্ষণ ধরে শুভদৃষ্টি করলো। তারপর হুট করেই আকাশ ভাইয়া হাঁটু গেড়ে বসে ইতিকে প্রপোজ করলো। আমি হাঁ করে দেখছি। হঠাৎ উনি খোঁচা মেরে বলল, হা করে দেখার কি আছে? দেখছেন আপনি? হাউ কিউট, কি সুন্দর প্রপোজ। এত এক্সাইটেড কেন তুমি? আরে ব্যাপারটাই তো এরকম, বুঝতে পারছেন ইতি কি ভাগ্যবতী, কত সুন্দর করে প্রপোজ করছে আকাশ ভাইয়া। দেখেছি। আচ্ছা, আপনার আর বন্ধুরা কোথায়? ওরা আসেনি। কেন? আকাশ ইতির ব্যাপারটা শুধু আমাকে বলেছে, তাই। ও, আবার ওদের দিকে মনোযোগ দিলাম। আমার বান্ধবীর একটুও ধৈর্য নেই বলতে হবে। সে তাড়াতাড়ি করে ফুলটা নিয়ে নিল। অতপর ভাইয়া হেসে দাঁড়ালো। ইতি হুট করেই ভাইয়াকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথেই মুখে হাত দিলাম। আইহান আমাকে হুট করেই তার দিকে ঘোরালো। আমি ভ্রু কুঁচকে বলি, কি হলো? কিছু না, ওদিকে আর তাকিয়ে না। কেন? ওরা প্রেম করছে, এখন আর ওদের দেখা লাগবে না। না, আমি দেখবো। না, এটা ওদের পার্সোনাল ব্যাপার। দেখা লাগবে। তুমি আমার সাথে আসো, আইসক্রিম খাবো। সত্যি? হ্যাঁ চলো। অতঃপর আমি আর উনি চলে এলাম আইসক্রিম খেতে। আমি একে একে 3টা আইসক্রিম খাওয়া শেষ করলাম। তখন তারা আসলেন। ইতি তো আকাশ ভাইয়ার হাত ধরে এক পাটি দাঁত বের করে হাসতে হাসতে আসছে। একটুও শরম লজ্জা নেই মেয়েটার। আকাশ ভাইয়া আর ইতি আমাকে দেখে একটু অবাক হলো, কারণ আমি আইহানের পাশে বসেছিলাম। ওনার মনোযোগ হলো ফোনে। আমি ওদের দেখে ওনাকে খোঁচা দিলাম। উনি আমার দিকে তাকালে আমি চোখের ইশারায় সামনে তাকাতে বলি। উনি আকাশ ভাইয়াকে দেখে বলে, প্রেম শেষ আপনাদের? আমি তো ভাবলাম সারা রাত এই পত্নীর সাথে বসে থাকতে হবে। এই কি বললেন আপনি আমাকে? হুম। আমি দ্বিতীয়বার কোনো কথা বলি না, বুঝলা? না, বুঝলাম না। আকাশ ভাইয়া বলে ওঠে, আহি, তুই কবে থেকে এভাবে ঝগড়া করতে শুরু করলি? যবে থেকে এই পত্নীর সাথে দেখা হয়েছে। তুই ওর কথা এত ফ্রি মাইন্ডে কথা বলতে শুরু করলি কবে থেকে? আকাশ ভাইয়ার কথায় আমি আর উনি থতমত খেয়ে গেলাম, কারণ আমাদের বিয়ের ব্যাপারটা তো কেউ জানে না। উনি কথা ঘুরিয়ে বললেন, তোর প্রেমের জন্যই তো বললাম। অতপর উনি আমার পাশ থেকে উঠে যান। ইতি এসে আমার পাশে বসে, আর উনি আমার সামনে বসে তার সাথে আকাশ ভাইয়া। হঠাৎ ইতি বলে ওঠে, নিহা, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন চলে যাই, নাহলে তোর শাশুড়ি রাগ করতে পারে। উনি বলে ওঠে। আমার মা এত খারাপ না। ওনার কথা সবাই ওনার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। উনি বুঝতে পেরে বলেন, আরে আমি আমার কথা বলছি, মানে আমার দেরি হলে আমার মা কিছু বলবে না। এটা বলার কি আছে? আন্টি অনেক ভালো, উনি কখনো তোকে কিছু বলবে না, এটা আমরা জানি। কিন্তু ইতি, তুমি ঠিক বলছো, নিহার তো বিয়ে হয়ে গেছে, এখন তাহলে আমাদের যাওয়া উচিত। আমি হুঁ বলি, কারণ এমনিতেই অনেক কিছু হয়েছে, আর চাই না কিছু হোক। আমি আর ইতি একসাথে যাই, আর আকাশ ভাইয়া উনি একসাথে যান। কিন্তু যাবার আগে আকাশ ভাইয়া সবার সামনে ইতিকে এক হাতে দিয়ে জড়িয়ে ধরলো, আর সাবধানেও যেতে বলল। ইস, কি কিউট। আমি ওদের দিকে তাকিয়েছিলাম, তখন উনি চোখ ঘুরিয়ে আমাকে না বললেন। আমি ওনাকে মুখ ভেঙচি দিয়ে স্কুটিতে উঠে বসলাম। অতপর বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। যাবার পথে ইতি কিচ্ছু বলল না। আমি গ্লাসে দেখলাম ও মিটিমিটি হাসছে আর আমাকে জড়িয়ে ধরে আছে। আমি বলে উঠি, আমি আকাশ ভাইয়া না? আমি জানি। এত চুপচাপ কেন আজ? ভাইয়া কি তোর মুখ বন্ধ করে দিয়েছে? আমার কথাই ইতি আরও লজ্জা পেয়ে যায়। এই মেয়ে এত লজ্জা পাওয়া দেখে আমি হাসতে হাসতে শেষ। এভাবে কেটে গেল 2 দিন। 2 দিন ধরেই ইতি আমাকে বেশ নজরে রাখে। ভার্সিটিতে কোথাও একা যেতে দেয় না। আমি বুঝতে পারছি না
ও কেন এমন করছে। সেদিন হঠাৎ ও বলে উঠল, ভার্সিটির পর শপিংয়ে যাব। আর কয়েকদিন পরেই তো আনিকার বিয়ে, সেটার শপিং করা লাগবে। তুই না বললি যাবি না? এটা বিয়েতে যাওয়া তো শুধু, আসলে আকাশের সাথে মিট করব। ও আচ্ছা। আচ্ছা, তোর ফোন সাইলেন্ট করেছিস? না তো, কেন? ক্লাসরুমে ফোন সাইলেন্ট রাখতে হয়, জানিস না? হঠাৎ করে যদি তোর বর ফোন করে তখন রিং বাজলে সমস্যা। ফোন সাইলেন্ট কর। আরে আমি যখন ক্লাসে, উনিও ক্লাসেই থাকবে না। আর ওনার দরকার হলে উনি আমাকে ফোন করবে না, সোজা এসে নিয়ে যাবে। তবুও ওর কথায় সাইলেন্ট করলাম, না হলে হাজারটা প্রশ্ন করবে। ভার্সিটির শেষে সরি ভার্সিটির শেষে আমি আর রীতি বের হলাম শপিং করতে। আসার সময় ওনার সাথে দেখা হয়নি। আমি ভাবলাম শপিং শেষে সোজা বাসায় চলে যাব। এই ভেবে ওনাকে আর জানানো হয়নি। প্রায় অনেকক্ষণ ধরেই ইতি শপিং করছে আর আমি ওর সাথে ঘুরছি, বেশিরভাগই ঘুরছি। কিন্তু কেন বুঝে উঠতে পারছি না। জিজ্ঞেস করলে বলছে শপিং করতে গেলে সবাই ঘুরে, আমি আর ও চুপচাপ ঘুরছি। হাঁটছিলাম, হঠাৎ করেই আইহান আমার সামনে এসে দাঁড়ালো। এনাকে দেখেও আজ সেদিনের মতো লাগছে আমায়। ঘেমে পুরো একাকার, সামনের সব ছোট ছোট চুলগুলো কপালে ঠেকেছে। রেগেও আছে বেশ, ওনার চোখ রাগে লাল হয়ে আছে। সেদিনের থেকে আজ বেশি রেগে আছে। আমি ওনাকে দেখে ভয়ে ইতির হাত চেপে ধরলাম। উনি দাঁতের দাঁত চেপে বললেন, ফোন কোথায় তোমার? আমি নিশ্চুপ। নিহা, ফোন কোথায় তোমার? আমি ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে ওনাকে দিলাম। উনি ফোনটা হাতে নিয়েই বললেন, যে জিনিসটার সঠিক ব্যবহার করতে জানো না সেটা রেখে লাভ নেই। বলে ধপ করে একটা আছাড় মারলো। ফোনটা দূরে গিয়ে পড়লো। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি। কিছুক্ষণ পর চোখ মেলে দেখি উনি নেই, চলে গেছে। আমি ইতির দিকে তাকিয়ে আছি। ইতি বলল, ভাইয়া মনে হয় তোকে খুঁজছিল। একটু আগে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছিল আমরা কোথায়। আমরা শপিং করতে এসেছি। এটা তুই এখন বলছিস আমায়? আরে আমি কি শিওর ছিলাম নাকি যে তোকেই খুঁজছে? ভাবলাম আকাশের ফোনে হয়তো ব্যালেন্স নেই, তাই ভাইয়া জিজ্ঞেস করতে বলেছে। আর আসল কথা হলো, ভাইয়াকে যে তোর ওপর এত রাগ দেখাবে। আমি বলে উঠি, উনিই আমার সব। অতপর আমি ওখানে আর দাঁড়ালাম না, দৌড়াতে লাগলাম। অনেকক্ষণ দৌড়ানোর পর ওনাকে পেলাম। আমি পেছন থেকে ডাক দিলাম, এই যে শুনুন। আমার আওয়াজ পেয়ে উনি দাঁড়িয়ে আমার দিকে ঘুরলেন। আমি ওনার সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, সরি, আমার ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি আপনি কল করেছেন। উনি আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, সরি, তাহলে সব শেষ? আমি নিচু গলায় বললাম, সরি বলছি তো। উনি ফোন বের করে দেখালেন। দেখো, 150টা কল, 150 বার কল করলাম তোমায়, আর তুমি বুঝতে পারোনি? সরি, এমন ভুল আর হবে না। ভুল? রাইট, ভুল। তোমার হাতটা দাও তো। হাত দিয়ে কি করবেন? দাও তুমি। আমি ওনাকে আমার হাত দিলাম। উনি আমার হাতটা ধরে বাঁকা হেসে হুট করেই কামড় দিল। আমি চেঁচিয়ে উঠলাম, আম্মু! উনি হাত ছেড়ে দিয়ে বললেন, সরি। সরি মানে? এত জোরে কামড় দিয়ে এখন সরি বলছেন? মগের মল্লুক নাকি? আশেপাশে তাকিয়ে দেখি কিছু লোক তাকিয়ে আছে আমার দিকে। উনি আমার হাত ধরে একটু সাইডে নিয়ে গেলেন, অতপর বলতে শুরু করেন, সেটাই। বারবার আমাকে জ্বালিয়ে তুমি এখন আমাকে সরি বলবে? মগের মূল্য নাকি? জানো কি অবস্থা হয়েছে আমার? পুরো ভার্সিটি খুঁজেছি তোমায়, তার মধ্যে আকাশ এমন এমন কথা বলছিল, আমার ভয়ে আরও বেড়ে গেল। মাকে কল করে জিজ্ঞেস করলাম, মা বলল এখনও বাসায় ফেরোনি, আর তুমি নিশ্চিন্তে ঘুরছিলে।
আমি মাথা নিচু করে কথা শুনছি। আসলেই কথাটা ঠিক বলেছেন উনি। দোষ তো আমারই। আমি যদি এমন একটা কাজ না করতাম তাহলে এত টেনশন করতেন না উনি। কিন্তু হঠাৎ কামড়ের কথা মনে পড়ল, হাত জ্বলছে। আমি রেগে বলতে থাকি, তাই বলে এভাবে কামড় দিবেন আপনি আমায়? এটা কি ঠিক বলুন? উনি আমার হাত ধরে, হুম, এটাই তোমার শাস্তি। আর তোমাদের শাস্তি ঠিক করবে কে? হঠাৎ এমন কথা শুনে দুজনে পিছু ঘুরলাম। তাকিয়ে দেখি আকাশ ভাইয়া আর ইতি দাঁড়িয়ে আছে। আমি ওদের থেকে একটা শুকনো ঢোক গিললাম। প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমি খাটে বসে আছি। আমার পাশে বসে আছে আইহান, আর সামনে ইতি আর আকাশ ভাইয়া। তারা দুজনের দিকে আমি চোখ তুলে তাকাতেই পারছি না, শুধু নিচের দিকে তাকিয়ে আছি। কিভাবে তাকাবো? ইতি যে অনেকটা কষ্ট পেয়েছে আমি জানি, কিন্তু আরেকজন, উনি তো এমনভাবে বসে আছে যেন কিছুই হয়নি। কতক্ষণ ধরে বসে ফোনের মধ্যে ঢুকে আছে। এত শান্ত হয়ে বসে আছেন কিভাবে, এটাই আমার ভাবনার বাইরে। আরও কিছুক্ষণ পর একটা সার্ভেন্ট এসে চা দিয়ে গেল। বোধহয় মা পাঠিয়েছেন। ওনারা এবার একটু নড়ে চড়ে বসলেন। এক কাপ চা নিয়ে তাতে চুমুক দিলেন। আমি আর চোখে ওনাকে দেখলাম। অতপর উনি এক কাপ চা আকাশ ভাইয়ার সামনে ধরে বলল, এই নে, চা খেয়ে মাথা ঠান্ডা কর। আমি অবাক হয়ে গেলাম। এত শান্তভাবে উনি কিভাবে বললেন? মনে হচ্ছে এতক্ষণ বসে শুধু ভাবলো কিভাবে কি বলবে। আকাশ ভাইয়াও শান্ত গলায় বললেন, চা খেয়ে মাথা ঠান্ডা হবে না। তাহলে ঘরে আছে, আমি নিয়ে আসবো। আকাশ ভাইয়ার এইবার অবাক হলেন। কি বললেন বুঝতে পারলেন না। উনি আবারও বললেন, ওটা খেলে অটোমেটিক তোর মাথা ঠান্ডা, আর টেনশন হবে না। শালা, এতদিন ধরে আসতে চাইলাম, আনলি না, আর এখন এসব বলছিস? ইতি এতক্ষণ শান্তভাবেই সব শুনছিল, এখন বলে ওঠে। কেন আসতে? আকাশ ভাইয়া একটু থতমত খেয়ে যান। উনি এবার হেসে দেন। আকাশ ভাইয়া একটা শুকনো ঢোক গিলে বলে, আরে আড্ডা দিতে আসতাম, কিন্তু এই আহির বাচ্চা আসতে দিত না, বলতো আজ না অন্যদিন। শালা এটা বলেনি ঘরে বউ আছে, তাই নিয়ে যেতে পারবে না। আমি লজ্জায় মাথা আবারও নিচু করে ফেললাম। ইস, আমার জন্য উনি কি না কি করেছেন, আমি তো এসব কিছুই জানতাম না। আইহান বলে ওঠে, আরে, এটা নিয়ে এত কথা বলার কি আছে? আমি কবে বললাম বিয়েটা শুধু তোর লুকিয়েই করতে হবে? কিন্তু কথা হচ্ছে বিয়ে করছিস সেটা কেন বলিসনি, লুকায় রাখলি কেন? বিয়ে তো সবাই করে, কি করব? তোর তো আগে থেকেই পত্নীকে নিয়ে আমার পেছনে লেগে থাকতেই। এখন বিয়ে করেছে জানলে আরও কত কথা শোনাতি, তাই বলিনি। ভাইয়া কিছু বলবে তার আগেই ইতি বলে ওঠে। ভুতুনিটা কে? নিহা? উনি মাথা নাড়ান। ইতি এবার আমার দিকে তাকিয়ে বলে, একদম ঠিকঠাক নাম দিয়েছে। আকাশ ভাইয়া আর উনি হেসে দিলেন, কিন্তু ইতি গম্ভীর গলায় আবার বলতে শুরু করে, আচ্ছা, তুই আমাকে কেন বলিসনি বলতো? আমাকে বলে কি হতো? আমি তো আর নিতি না যে তোকে পানিশমেন্ট দিতাম। আমি মুখ বন্ধ করে বসে আছি। ইতি এবার ওনাকে বলে, আর ভাইয়া আপনিও কত হেল্প করলাম আপনার, আপনি আমাকে এভাবে ঠকালেন। হেল্প করার কথা শুনে আমি খানিকটা অবাক হলাম। মুখ তুলে ওনাদের দিকে তাকালাম। তিনজনই চুপ। আমি আরও অবাক হলাম। ইতিকে জিজ্ঞেস করতে নিলাম, তার আগে আইহান বলে উঠল, কিন্তু তোরা কিভাবে আমাদের ধরলি? তোরা কিভাবে জানলি এসব? জানলাম কোথায়, সন্দেহ করলাম। আমার সন্দেহ অনেক আগে থেকেই ছিল, কিন্তু তুই আমাকে বাসায় আসতে দিস না সেদিন। আর ইতি? নিয়াকে কত বললাম বরের ছবি দেখা, ও কখনো দেখাতো না, তাই সন্দেহ হচ্ছিল কে এই বর। কিন্তু ভাইয়ার কথা আমার মাথায় আসেনি। যখন সেই দিন তোদের পাশাপাশি রেস্টুরেন্টে বসে থাকতে দেখি আর ঝগড়া করতে দেখি, তখন মনে হচ্ছিল। তার মধ্যে তোর বলে ওঠা আমার মা এত খারাপ না, যেখানে আমরা নিহার শাশুড়ির কথা বলছিলাম। অতঃপর আমি ইতি প্ল্যান বানালাম। প্ল্যান মতো নিহার ফোন সাইলেন্ট করে শপিংয়ে নিয়ে যাওয়া। আর এইদিকে তুই চিন্তা করলে তোকে আর বাড়িয়ে বলা। দিনকাল ভালো না, কিছু হয়ে যেতে পারে এরকম।
যখন তুই বের হয়ে ইতিকে ফোনে কল করলি তখন ইতি আমায় মেসেজ করলো আর আমি সেখানে পৌঁছে গেলাম আর তোমাদের হাতে নাতে ধরলাম। আমি আর উনি হাঁ করে ওনাদের কথা শুনছি। কি বলছে ওরা? এত কিছু করলো ওরা, আর আমরা কেউ কিছু ভাবিনি। আকাশ ভাইয়া বলে উঠলো, কিন্তু আর যাই হোক, আহি কিন্তু সেইভাবে নিহাকে চোখে হারায়। ভার্সিটিতে সারাক্ষণ নজর শুধু নিহার দিকেই থাকতো। আমি তো প্রথমে প্রেম টেম কিছু ভেবেছি, আবার নিহার বিয়ে হওয়াতে সেটা বাদ দিলাম। কিন্তু কে জানতো ওদের ভালোবাসার ফোড়ন ফুটতেও শুরু হয়ে গেছে, আর সেটা বিয়েতেও চলে গেছে। আমি আর উনি একসাথে বলে উঠি, এরকম কিছু না। ওরা দুজন হাঁ করে তাকিয়ে থাকে আমাদের দিকে। আমি বলে উঠি, আমাদের মাঝে এরকম সম্পর্ক না, আগে ছিল না, এখন আছে। উনি বলে ওঠে, আর কখনো হবেও না। ঠিক বলেছেন, আপনার মতো একটা ছেলেকে আমি কখনো ভালোবাসবো না। হুম। তোমার মতো একটা ভূতনিকে আমিও কখনো ভালোবাসবো না। হুম। আকাশ ভাইয়া বলে ওঠে, আরে আরে রাখ তোরা, এত ঝগড়া করছিস কিভাবে তোরা? ভালো না বাসলে বিয়ে করলি কেন? ইতির কথায় আমি চুপ হয়ে গেলাম। কিন্তু কেন? বলে দিই আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল। আমি ওনাকে বিয়ে করতে চাইনি, উনি জোর করেই বিয়ে করেছে আমাকে। আর তার কারণ আমার কাছে আজও অজানা। আমি মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে আছি। কিছুক্ষণ নীরবতার পর উনি বলে ওঠে, বিয়েটা আমি করেছি, আর তোরা এত ভাবিস না। আমি তোদের ট্রিট দিয়ে দেব। সেটা তোমাকে দিতে হবে, না হলে আমরা ছাড়ছি না। উনি বলে ওঠে। দিয়ে দেব। ইতি এবার এসে আমার হাত ধরে দাঁড় করিয়ে বলে ওঠে, আচ্ছা, তোকে এইবারের জন্য মাফ করলাম, কিন্তু এখন ভাবনা শুধু কালকে দিনের অপেক্ষা। নীতির মুখে ঝামা ঘষে দিব একদম। এতদিন শুধু কথায় কথায় আমায় আহি করতো না, এখন দেখব ওর মুখ কোথায় থাকে। যখন জানবে আহিয়ান ভাইয়ের বউ তুই, তখন ওর মুখ দেখার মতো থাকবে। আমি ইতিকে বলে উঠি, না বলার দরকার নেই, তুই কিছু বলবি না কাউকে। আমার কথায় সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। ইতি কিছু বলতে যাবে, আমি তার আগে বলে উঠি, আমি মানা করেছি, ব্যাস, আর কিছু জিজ্ঞেস করিস না প্লিজ। বলেই চলে আসলাম ওখান থেকে। ইতি আমার পিছন পিছন আসলো। আমি এসে রান্নাঘরে ঢুকলাম। ইতি আমার ঘাড়ের দিকে হাত রেখে বলে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আমি শান্ত গলায় বলি, ইতি তুই জানিস না বিয়েটা কিভাবে হয়েছে। আমি আর ওনার বউ এটা জানলে সবাই ওনাকে নিয়ে হাসাহাসি করবে। আজব তো, হাসাহাসি কেন করবে? আমাকে মানায় না ওনার সাথে। আর তাছাড়া তাছাড়া কি? কিছু না, বাদ দে। লুকাতে চাইছিস? আচ্ছা থাম, যখন তোর মন চাইবে বলিস, আমি শুনবো। ইতির কথার উত্তরে আমি একটা মুচকি হাসি দিলাম। রাতে বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছি। রাতের আকাশ ভালোই লাগছে দেখতে। রাতের ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছিল আমায়। হঠাৎ পাশে ওনার উপস্থিত অনুভব করলাম। খানিকক্ষণ দুজনে নীরব ছিলাম। উনি বলে ওঠেন, ওরা জেনে গেছে, তুমি এখনো কেন লুকাতে চাইছো? আমি কিছু লুকাতে চাচ্ছি না। তাহলে কেন না বললে? নীতিকে বলতে। অনেক অপমান করে ও তোমায়। তুমি বললেও তোমায় কিছু বলবে না। আচ্ছা, আপনি আমায় বলবেন বিয়ে করার কারণটা? তাহলে আমি বলবো। আমার কথায় উনি চুপ হয়ে গেলেন। সব সময় এমনই করেন উনি। বিয়ের কারণ জিজ্ঞাসা করলে উনি কিছুই বলেন না, শুধু বলেন সব কারণ জানতে হয় না। আজও তাই বললেন, চলে গেলেন। আমি ওখানেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। পরদিন ভার্সিটিতে হুট করেই ইতি আমাকে টানতে টানতে কোথায় নিয়ে যেতে লাগলো, কিন্তু কোথায় সেটা বলছে না। খেয়াল করলাম ইতি আমাকে ওনার কাছে নিয়ে যাচ্ছেন। সেখানে ওনার সব বন্ধুরাও আছে, নীতি, টিনা, আনিকা, নাহান, আকাশ আর আনাফ ভাইয়া। উনি মাঝখানে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইতি আমাকে নিয়ে ওনার পাশে দাঁড়ালো। সবাই অনেকটা অবাক। আকাশ ভাইয়া বলে উঠলো, তো আমাদের ফ্রেন্ড সার্কেলের নতুন ফ্রেন্ড। নীতি বলে উঠলো, হাই নিহা, ওয়েলকাম আমাদের ফ্রেন্ড সার্কেলে তোমাকে। আমি খানিকটা অবাক হলাম। বিয়ের কথা বলবো না এভাবে ফাঁসালো আমাকে ইতি।
ইতি দাঁত বের করে হাসছে। টিনা বলে ওঠে, একজন ফ্রেন্ড আর একজন ভাবি, তাই না? আমি তোমার ছোট নাম ধরে ডাকলেই হবে। আনিকা বলে ওঠে। তা ঠিক আছে, কিন্তু আকাশের পছন্দ দেখে আমি আসলে অবাক। ইতি হেসে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, কি বলো, এতটুকুতেই অবাক? এর বেশি কিছু হলে তো মেনে নিতে পারবে না দেখা যাচ্ছে। মানে? না কিছু না, এমনিই বললাম আর কি। আমি বলে উঠি, আচ্ছা আমরা যাই, আমাদের ক্লাস আছে। ইতি চল। বলেই সেখান থেকে ইতিকে নিয়ে আসলাম। আসবার আগে ওনার দিকে একবার তাকালাম, কিন্তু ওনার চোখ ফোনের দিকে। কয়েকদিন পর ঘরের কোণে বালিশ নিয়ে সোফায় বসে আছি। পাশেই একটা নতুন ফোন কাল কিনে দিয়েছেন উনি। ইতি ফোনে কি জানি ঘাঁটাঘাঁটি করলো, জানি না আমি। আমার ভাবনা গত কালকের ঘটনা নিয়ে। প্রায় এই কয়েকদিন আমি ভার্সিটিতে ওনার সাথেই থাকি। নীতি আর ওর বন্ধুরা ব্যাপারটা ভালোভাবে নেয় না দেখেই বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু বলছেও না। যাই হোক, এতে আমার কি। কিন্তু গতকাল আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, সবাই বলছিল একে একে। ইতি আমাকে টেনে এক পাশে বসালো, আর উনিও এসে আমার পাশে বসলেন। আমি তো বোকার মতো সবার মুখ দেখতে লাগলাম। শুধু তাই খাবার মুখে রেখেছি শুধু কি তাই খাবার মুখে লেগেছিল বলে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়েছে। তবে সেটা আমার কাছে খুব মজা লাগছিল, কারণ নীতির মুখটা দেখার মতো ছিল। মনে মনে হাসতে থাকি। নীতির সামনে উনি আমাকে কেয়ার করলে ভালোই লাগে। তবে জানি নীতি শুধু সুযোগ খোঁজার অপেক্ষায় আছে, যখন আমাকে একা পাবে সব উসল নেব। এসব ভাবতে থাকি, তখন কেউ আমার হাত ধরে টান দেওয়ায় আমার ভাবনার ছেদ ঘটে। তাকিয়ে দেখি উনি খুব ব্যস্ত মনে হচ্ছে ওনাকে। এসেই আমার হাত ধরে বলল, তাড়াতাড়ি ওঠো, শপিংয়ে যেতে হবে। অবাক হয়ে, আপনি এখন এভাবে হঠাৎ করে কোথা থেকে আসলেন? আর আসলেন তো আসলেন, এত তাড়াহুড়া কেন করছেন? আরে করছে কি আর সাথে, আনিকার বাবা আনিকার বিয়ের শোকে অসুস্থ, সব দেখাশোনার দায়িত্ব দিয়েছে আমাকে। আমি নাও করতে পারছি না। যাই হোক, পরশু গায়ে হলুদ, তোমার কেনাকাটা করার কিছু নেই। আমি কাল কোনো মতেও যেতে পারবো না, অনেক কাজ আছে আমার। তাই বলছি এখন চলো। আচ্ছা সমস্যা নেই, আমি ইতির সাথে চলে যাব। আমার আছে, আমার শপিং করতে হবে, চলো। বললেই হতো, আপনার শপিং করবেন। এত ভালো মানুষই দেখান কেন সব সময়? তুমি ভূতনি, তাই ওঠো না, দেরি হচ্ছে। আরে বাবা, এত তাড়া দিচ্ছেন কেন? অতঃপর আমি উঠে আয়নার সামনে দাঁড়াতে গেলাম। হঠাৎ উনি আমাকে ঘুরিয়ে দুহাত আমার গালে রেখে, তোমাকে বেশ সুন্দর লাগছে, এখন আর আয়না দেখা লাগবে না, চলো। মেয়েরা আয়নায় দেখলে আর উঠতে চায় না। কি? কিন্তু উনি আমার কথা না শুনে আমাকে টানতে টানতে নিচে নিয়ে গেলেন। আমার কোনো কথাই শুনছেন না। গাড়ির কাছে আসতেই আমি কোনো মতে হাত ছাড়িয়ে বললাম, আরে দাঁড়ান দাঁড়ান, কি করছেন? আমার চুল সব এলোমেলো হয়ে আছে তো। আরে নেই, অনেক সুন্দর লাগছে তোমাকে, পুরোই ভূতনি ভূতনি। ধুর, 2 মিনিট দাঁড়ান, আমি আসছি। চলে আসতে নিলাম, উনি আবারও আমার হাত ধরে বললেন, সত্যি অনেক সুন্দর লাগছে, যেও না প্লিজ। আরে শুধু 2 মিনিট, যাব আর আসবো। আমাকে নিজের কাছে টেনে নিজেকে দেখবে তো শুধু, দাঁড়াও। উনি নিজের সানগ্লাস বের করে নিজের চোখে দিয়ে বলল, দেখো, অনেক সুন্দর লাগছে তোমায়, অনেক সুইট, অনেক কিউট। এখন চলো। বলেই আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল। ওনার এসব কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছিল আমার। মিটমিট করে হাসছিলাম আমি। উনি গাড়ি ড্রাইভ করতে করতে বললেন, আচ্ছা, আনিকার বিয়ের উপহার কি দেব বলো তো? আপনার ফ্রেন্ড, আপনি জানেন। বাট মেয়ে তো তুমি না। তাহলে বিয়ের পর কোথায় ঘুরতে যাওয়ার ব্যবস্থা করুন। সেটা আকাশ করবে। জানো, আনিকার একটা গাড়ি খুব পছন্দ হয়েছে, মার্কেটে নিউ এসেছে, ওইটা গিফট করব। হুম, করতে পারেন। আনিকাপু খুশিও হবে অনেক। হুম, ঠিক বলেছ। অতঃপর আমরা দুজনে শপিং মলে পৌঁছালাম। উনি আমার হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছিলেন, আমি ওনার দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম ওনার মুখে কেমন মলিন হয়ে গেছে। উনি হাঁটাও থামিয়ে দিলেন। আমি তখন সামনের দিকে তাকালাম।
ওনার এমন নিস্তব্ধতা দেখে আমি সামনে তাকালাম। দেখে একটা মেয়ে দেখতে খুব স্মার্ট আর অনেক সুন্দরী, নীতির থেকেও। তার সাথে একটা ছোট্ট বাচ্চাও আছে, দেখে মনে হচ্ছে 4 কি 5 বছর হবে। উনি তার সামনে হাঁটু গেড়ে কথা বলছেন। আমি ওনার দিকে তাকালাম, দেখি ওনার কপালে ছোট্ট ছোট্ট বিন্দু জমাট হচ্ছে। উনি আমার হাত আরও শক্ত করে ধরলেন। আমিও তাকিয়ে আছি তাদের দিকে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কারা এরা? আপনি চেনেন তাদের? আমার কথায় উনি উত্তর না দিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর একটা লোক আসলো তাদের কাছে। লোকটার অবস্থা আসলেই বেহাল। এক হাতে ছোট্ট একটা শিশু আর অন্য হাতে অনেকগুলো শপিং ব্যাগ। তার পিছু পিছু শার্টের নিচ ধরে আসছে আরেকটা বাচ্চা। ওকে দেখতে হুবহু ওই মেয়েটার বাচ্চার মতো, মনে হচ্ছে জমজ। তার মানে এই লোকটা মেয়েটার স্বামী আর ওদের বাবা। এবার ওনার দিকে তাকালাম, দেখি ওনার চোখ বড় বড় হয়ে গেছে। সাংঘাতিক ভয় পেয়েছেন উনি। আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম, কি হলো? উনি সাথে সাথে আমাকে নিয়ে অন্যদিকে দিয়ে চলে গেলেন। আমি বলতে লাগলাম, আরে এখানে কোথায় যাচ্ছেন? এটা তো বাচ্চাদের কালেকশন, আমাদের তো এখানে যাবার কথা। চুপ করো তুমি। আমি ওনার হাত ছেড়ে সামনে দাঁড়িয়ে বলি, ভয় পেয়ে আছেন? ব্রুক কুচকে বললেন, ভয় কেন পাবো? তাহলে এভাবে চলে এলেন কেন? হুম হুম, মেয়েটাকে চেনেন আপনি? না, চিনি না। চলো এখন। বলেই চলে যেতে নিলেন। আমি বলে উঠি, তাহলে আমার কেন মনে হচ্ছে এটা আপনার এক্স ক্রাশ? উনি দাঁড়িয়ে গেলেন, পেছনে ফিরে বললেন, অনেক বেশি কথা বলো তুমি। বলেই হাঁটতে লাগলেন। আমি দৌড়ে তার পাশে হাঁটতে হাঁটতে বলতে শুরু করি, তার মানে এটা সত্যি আপনার এক্স ক্রাশ? বলেই হাসতে লাগলাম। উনি কিছু বলছেন না, কিন্তু অনেক বিচলিত লাগছে ওনাকে দেখতে। আমি আবার বলতে শুরু করি, কিন্তু বলতে হবে আপনার এক্স ক্রাশ কিন্তু সত্যি খুব সুন্দরী, অনেক সুন্দর তিনি। আর তার বাচ্চারাও, দুটো জমজ আর একটা ছোট্ট কিউট বাচ্চা। আচ্ছা একটা কথা ভাবুন তো, যদি ওই লোকের জায়গায় আপনি থাকতেন তো তাহলে এতদিনে 3 বাচ্চার বাবা হয়ে যেতেন। ওর হাত ধরে জোরে জোরে হাসতে লাগলাম। উনি কোনো কথাই বলছেন না। উনি কোনো কথাই বলছেন না। আমি এবার ওনার সামনে দাঁড়িয়ে বলি, কিছু বলছেন না যে, কি হলো? কথাগুলো কিন্তু সত্যি। এমনিতেই ওখানে আপনাকে ইমাজিন করতে মন্দ লাগছে না? হঠাৎ উনি আমার 2 বাহু চেপে বললেন, ফাজলামো বন্ধ করো। কেন, কষ্ট লাগছে? দিন দিন পাকনা ভূতনি হয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এখন সত্যি কথা বললেই তো আমি ভূতনি না। তোমার ইচ্ছে হলে এখানে দাঁড়িয়ে বক বক করো, আমি গেলাম। বলেই হাঁটতে লাগলেন আর আমি ওনার পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। বলেই হাঁটতে লাগলেন আর আমি ওনার পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। শপিং করে আমি ব্যাগ গোছাতে গোছাতে আসতে থাকি। তখন হুট করে কারোর সাথে ধাক্কা খেয়ে সব ব্যাগ পড়ে যায়। তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আজব তো, সরি টরি কিছু না বলে হাঁ করে তাকিয়ে আছে। বিরক্ত লাগছে, কিন্তু কিছু বললাম না। নিজেরই ব্যাগগুলো তুলতে লাগলাম। তখন ছেলেটার বোধ হলো, সে আমার সাথে ব্যাগ তুলতে তুলতে বলে, সরি মিস, আমি খেয়াল করিনি। ইটস ওকে, কিন্তু আমি মিস না মিসেস। বলেই তার হাত থেকে ব্যাগগুলো নিলাম। ছেলেটা বলল, তাতে কি যায় আসে? যার আছে তার আছে, এনিওয়ে থ্যাংক ইউ। বলেই চলে আসতে নিলাম। ছেলেটা পিছু বলল। ওয়েলকাম মিসেস। আমি একবার ভাবলাম পেছনে তাকাবো, কিন্তু ছেলেটার হাবভাব ভালো না, তাই আর তাকালাম না। তখনই উনি আসলেন, এসে আমার হাত ধরে নিয়ে গেলেন। উনি নিজের জিনিস কেনার কথা বলে আমার জন্য এক গাদা কিনলেন, কিন্তু সেটা ওনার পছন্দের
দুজনেই এসে গাড়িতে বসলাম। আমার মাথায় আবারও ওনার এক্স ক্লাসের কথা ঘুরপাক খাচ্ছে। আমি মিটিমিটি হাসতে লাগলাম। উনি গাড়ির সিট বেল্ট বাঁধছিলেন। আমি ওনার দিকে ফিরে বলি, আচ্ছা, আপনি নিজেকে ওই লোকটার জায়গায় ইমাজিন করেছিলেন তো? হুম হুম, ভালোই হতো না? তাহলে আপনি এতদিনে 3 বাচ্চার বাবা হয়ে যেতেন। ইস! উনি হঠাৎ আমার ঠোঁটে আঙুল দিলেন। আমি চুপ হয়ে চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি বললেন, চুপ, আর একটা কথা না, ঠিক আছে? অনেক বলেছো, এখন চুপ। ওনার কথায় আমি মাথা নাড়লাম। উনি হাত সরিয়ে নিলেন। আমি গাড়িতে চুপচাপ বসে পড়লাম, কারণ আমার শরীর কাঁপছে। উনি আবার আমাকে ছুঁয়েছেন। আমার একদমই ভালো লাগছে না। হঠাৎ উনি আমার সামনে একটা চকলেট রেখে বললেন, খাও, না হলে তোমার মুখ ব্যথা করবে। আমি হেসে ওনার থেকে চকলেট নিয়ে খেতে শুরু করলাম। আজ আনিকার গায়ে হলুদ। ভার্সিটিতে যাওয়া হয়নি বলতে আইহান যায়নি, তাই আমাকেও যেতে দেননি। ঘরে একা একা বসে আছি। উনি গেছেন আনিকার বাসায়। হঠাৎ করেই ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি ইতি কল করেছে। আমি রিসিভ করে খানিকক্ষণ কথা বললাম। ও বলল এখন আমার বাসায় আসবে, আর বিকেলে আকাশ ভাইয়া আমাদের নিয়ে যাবে। যাক ভালো, এখন ওর সাথে বকবক করে সময় কেটে যাবে। বিকালে আমি রেডি হয়ে বসে আছি, কিন্তু ইতি ম্যাডামের সাজা এখনও হয়নি। প্রায় 2 ঘন্টা হলো বসে সাজগুজি করছে। আমি সেই কখন শাড়ি পরে বসে আছি। খানিকক্ষণ পর ইতি আয়নার সামনে থেকে উঠলো। না, বেশ লাগছে ওকে। হলুদ রঙের স্লিকি একটা শাড়ি, মুখে একটু মেকআপ, মাথায় ফুলের খোপা, দারুণ। আমি ওর সামনে দাঁড়িয়ে কানের পিছনে কাজল লাগিয়ে বলি, আজ যেন কারো নজর না লাগে তোর ওপর। ইস, ভাইয়া তোর প্রেমে আজ ফিদা হয়ে যাবে। হ্যাঁ, তা তো হবে, কিন্তু আজ আমার ভাইয়া হয়তো অন্য মেয়ের প্রতি ফিদা হবে। এই কথা শুনে আমি আর ইতি দরজার দিকে তাকালাম। দেখি আপু দাঁড়িয়ে আছে। আপু হেসে ভিতরে ঢুকলেন, অতঃপর বলতে শুরু করলেন, মার্শাল্লাহ, এদিকে সত্যিই বেশ সুন্দর লাগছে। কিন্তু নেহা, তুমি তো সাদা মাটা কেন? আপু, আমার এমন ভালো লাগে। তাই বলে এমন? চোখে কাজল নাই, ঠোঁটে রং নেই, চুলগুলো কেমন যেন। তুমি তো আমার ভাইয়ের মান সম্মান খাবে মনে হচ্ছে। আপু, এখন তুমি বোঝাও, আমি হাঁপিয়ে গেছি বোঝাতে বোঝাতে। সেটাই তো দেখছি, কিন্তু শাড়িটা বেশ, তবে তোমার সাজের সাথে মানাচ্ছে না। বসো এখানে। আচ্ছা, আহি তোমাকে অর্নামেন্টস কিনে দেয়নি? হ্যাঁ, দিয়েছে। পরবো মানে একটু পর পড়তাম আর কি। হয়েছে, রাখো তোমার একটু পর। আরে আপু, সত্যি একটু পর পড়তাম আমি। আপু আমার হাতটা ধরে আয়নার সামনে বসিয়ে দিয়ে বললেন। খানিকক্ষণ চুপ করে বসে এখানে। অতঃপর আমি আর কথা বললাম না। তারা দুজন এবার আমাকে নিয়ে পড়ল। তবে আমি বেশি সাজগুজ করব না। আমাকে সাজাতে শুরু করলো। চোখে গাঢ় কাজল, চুলগুলো খোপা করে ফুল বেঁধে দিল, তার সাথে কিছু অর্নামেন্টস পরে আমি একদম রেডি বলেই উঠে দাঁড়ালাম। আপু আমাকে আবার বসিয়ে দিয়ে বলেন, লিপস্টিক লাগানো হয়নি, বসো। আপু আমি আর কিচ্ছু দেব না। আরে শুধু এটা দিব, দিতে আর কতক্ষণ? অতঃপর আমার ঠোঁটে হালকা করে গোলাপি রঙের লিপস্টিক দিয়ে দিল। আকাশ ভাইয়া চলে আসলো। আমরা আনিকার বাসায় যাবার জন্য বের হলাম। আনিকার বাসায় এসে গাড়ি থামলো। ওদের বাড়ি দেখে আমি অবাক। পুরো বাড়িটা ফুল দিয়ে ডেকোরেট করা। বাড়ির ভেতর ঢুকতে যাব, দেখি দরজার সামনে উনি আসলেন। আমার শাড়িটার সাথে ম্যাচ করে একটা হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা। খুব হ্যান্ডসাম লাগছে আজ তাকে। কেন জানি না, কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে ওনাকে। উনি এসে আমাকে, ঠিক মতো এসেছো তো? চলো ভেতরে চলো। আকাশ, তুইও আয়। বলতে গিয়ে তাকিয়ে দেখি দুজনে সেলফি দিতে ব্যস্ত। আমি আর উনি হেসে দিলাম। অতঃপর ওদের রেখে আমরা ভেতরে গেলাম, কারণ ওদের অনেক দেরি হবে। উনি আমাকে নিয়ে যাচ্ছেন আর বলতে শুরু করেন, এত সেজেছো কেন? সাজলাম কোথায়? এই যে মাথায় ফুল, তুমি তো কখনো চুল বাঁধো না, আজ কেন বাঁধলে? মন চাইলো তাই। না, খুলে ফেলো। কেন?
ভাল লাগছে না। কিন্তু এখানে কিভাবে? এখানে আসো আমার সাথে। বলে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। অতঃপর আমাকে পিছিয়ে ঘুরিয়ে আমার চুল থেকে ফুলটা খুলে ফেললো। আমি চুলগুলোর মাঝে সিটি দিয়ে নিলাম। আমি তাকিয়ে বললাম, ঠিক আছে এখন? উনি মাথা নাড়ালেন, যার অর্থ না। এখন আবার কি হলো? উনি পেছন থেকে একটা কাঠগোলাপ বের করে আমার কানে গুঁজে দিয়ে বললেন, এখন ঠিক লাগছে তোমায়, পুরো খাঁটি ভূতনি। আমি মুখ ভেঙচি দিয়ে বেরিয়ে আসলাম। ইস, আপু কত সুন্দর করে খোপা করে দিল, আর উনি সেটা খুলে ফেললেন। ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম। হঠাৎ কেউ আমাকে এই মিসেস বলে ডাকলো। আমি খানিকটা অবাক হয়ে পেছনে তাকালাম। দেখি ওই শপিং মলের ছেলেটা, কিন্তু এখানে কি করে? ছেলেটা আমার কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি এখানে? গেস্ট হিসেবে এসেছি। ও আচ্ছা, আর আমি? আমি তো জিজ্ঞেস করিনি। ওপ, সরি। হুম, বাই। আরে শোনো তো। কে শুনে সরি কে শুনে কার কথা? আমি হেঁটে চলে আসলাম। কীরকম গায়ে পড়া ছেলেটা! আমি হাঁটতে হাঁটতে বাড়ির দ্বিতীয় তলায় এসে পড়লাম। হঠাৎ করেই সামনে তাকিয়ে দেখি নীতি। ও এমনিতেই অনেক সুন্দরী, তবুও আজ অনেক মেকআপ করেছে, তাও সুন্দরী লাগছে। তার সাথে টিনাও প্রায় একই অবস্থা। দুজনেই আমার সামনে দাঁড়ানো। হঠাৎ নীতি বলে ওঠে, খবর কি তোমার? মানে আপু? ইদানিং খুব বেশি ঘুরছো আহির সাথে, কাল নাকি ওর সাথে শপিং করতে গিয়েছিলে। নীতির কথা শুনে আমার চক্ষু চড়ক গাছ। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। নীতি কিভাবে জানলো আমি শপিং মলে গিয়েছিলাম, তাও আইহানের সাথে? হুট করেই কেউ বলে উঠল, কি এত ভাবছেন মিসেস? আপনি? আমি। এতক্ষণে আমি বুঝলাম আইহানের কথা কে বলল। এই ছেলেটা আইহানকে চেনে, এটা তো আমি জানতামই না। ছেলেটা আবার বলল, এখন কি আমার পরিচয়টা দেব? কপাল কুঁচকে তাকালাম। ছেলেটা হেসে বলল, আমি তোমার ফ্রেন্ড, টিনার ছোট ভাই। বাট আমি আর তুমি সেম ক্লাস। হঠাৎ নীতি বলে উঠল, কাল ওই তো ছিল না আহির সাথে, তুই ঠিক দেখছিলি তো? আমি কিছু বলবো তার আগে পেছন থেকে ইতি বলে ওঠে, আপু, শপিং মলে কিন্তু সবাই যায়, হতেই পারে সেখানে দেখা হয়েছে। এটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নেই। নীতি আর টিনা পিছনে ঘুরলো। আমি কিছু বললাম না, কিন্তু নীতি কিছু বলতে চাইলো। তখন ইতি এসে আমার হাত ধরে ওদের সামনে থেকে নিয়ে গেল। ওরা কিছু বলার সুযোগই পেল না। ইতি আর আমি ছাদে যাচ্ছি, কারণ গায়ে হলুদ ছাদে হবে। ইতি বলতে শুরু করলো, তুই ওদের মুখে মুখে কথা বলতে পারিস না, দেখবি একবার বললে আর কিচ্ছু বলবে না। বাদ দে না, আজকের দিনে ঝামেলার দরকার নেই। কিন্তু ওরা করবে, আমি সেই দিন শুনেছি ওরা কিছু একটা করবে, তাই তোকে বিয়েতে ইনভাইট করেছে। তুই কি ভাবিস এমনি এমনি তোকে ওরা ইনভাইট করেছে? তোকে বলে দিলাম সব সময় আমার সাথে থাকবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, চল এখন। ছাদে এসে দেখি মানুষের গমগম করছে। মানুষেরা গমগম করছে। চারিদিক একপাশে অনেক সুন্দর করে স্টেজ সাজানো, সেখানে আনিকা আপু বসে আছে। আমি দূর থেকেই দেখলাম, আর কাছে গেলাম না। হঠাৎ ইতি আমার মুখ ঘুরিয়ে নিজের কাছে নিয়ে বলল, এটা তো আমি খেয়ালই করিনি, চুলের ধরন তো এমন ছিল না। ব্যাপারটা কী রে? আবার এই কাঠ গোলাপ সামথিং সামথিং মনে হচ্ছে কেন? ঘোড়ার মাথা, এমন কিছু না। ওনার ভালো লাগছিল না বলে উনি এমন করলেন, এটা তেমন ব্যাপারই না। আচ্ছা, তেমন ব্যাপার না, তবে অন্য ব্যাপার। তা আপনার স্বামী পরমেশ্বর কোথায়? জানি না। হঠাৎ দেখলাম উনি আসছেন, তার হাতে একটা ক্যামেরা, হয়তো আনিকা আপুর ছবি তোলার জন্য এনেছে। ইতি আমাকে খোঁচা মেরে বলল, বাহ, সেম সেম কালার। ভালোই। হ্যাঁ ভালোই তো। আনিকা আপুর কাছে গিয়েছিলাম, হেসেই কথা বলল আমার সাথে। বলল আমি এসেছি বলে অনেক খুশি হয়েছেন তিনি। ভালোই লাগলো। উনি ছবি তুলতে ব্যস্ত। দূরে ওই ছেলেটাকে দেখলাম, একবার দেখলাম বারবার এখানেই তাকিয়ে আছে। বিরক্ত লাগছে।
হঠাৎ নীতি আপু এসে আমাকে বলল হলুদের থালাটা নিয়ে আসতে, গায়ে হলুদ হবে এখন। হলুদের থালা ওপাশে টেবিলে আছে, এটা বলেই আপু চলে গেল। মনে হচ্ছিল খুব তাড়াহুড়োই ছিল, তাই আমি হলুদের থালাটা নিয়ে যেতে গেলাম। ওখানে খুব ভিড় ছিল। আমি থালা নিয়ে আসতে নিলাম, হুট করে মনে হলো কেউ ধাক্কা মারলো। আমি পড়ে যেতে নিলাম, ভয়ে চোখ বন্ধ করে নিলাম। খানিকক্ষণ পর মনে হলো সব নিস্তব্ধ, খুব চেনা চেনা গন্ধ আসছিল। তাকিয়ে দেখি আমি ওনার বুকের মধ্যেই আছি। উনি হালকাভাবে আমাকে ধরে আছে, সবার নজর আমার দিকে। থালাটা হাতেই আছে, পড়েনি। উনি আমাকে বলল, ঠিক আছো তুমি? আমি মাথা নেড়ে ঠিক হয়ে দাঁড়ালাম। ইতি এসে আমার পাশে দাঁড়ালো। উনি ওখান থেকে চলে গেলেন। পিছনে আমি সেই ছেলেটাকে দেখলাম, মুখটা কেমন বেজার। নীতি আমার হাত থেকে থালাটা নিয়ে গেল। ইতি আমাকে টেনে এক পাশে নিয়ে গেল, বলল, এটা নাকি নীতি আর টিনার প্ল্যান ছিল। তারা প্ল্যান করে ওই ছেলেটার কাছে তোকে ফেলতে চেয়েছিল, কিন্তু মাঝে ভাইয়া এসে তোকে ধরে ফেললো। ইতির কথা শুনে খুব রাগ হচ্ছিল, কিন্তু কিছু বললাম না, চুপচাপ থাকলাম। গায়ে হলুদ শুরু হলো, গান বাজনা চলতে লাগলো। দেখলাম উনি গিটার হাতে নিয়ে গান শুরু করলেন। ফুলে পাইয়া ভ্রমরা কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে, ফুলে পাইলা ভ্রমরা ময়ূর বেশেতে সাজন রাধিকা। উনি ইতিকে টেনে নিয়ে গেল, সবাই নাচতে শুরু করলো। ইতি এসে আমাকে টেনে নিয়ে গেল। উনি আমার চারপাশে গিটার হাতে নিয়ে ঘুরছিল। আমি গান গাইলাম, উনি গাইতে শুরু করলেন। সবাই একসাথে নাচতে শুরু করলাম। নাচ শেষে সবাই আমি একটু একপাশে সরে গেলাম। হঠাৎ কেউ আমার শাড়ির আঁচল ধরে টানলো। আমি ভাবলাম আইহান, তাই বললাম, কি হয়েছে আপনার? কিন্তু পরক্ষণেই টের পেলাম শাড়ির আঁচল নিজের দিকে টানছে। বুঝতে পারলাম এটা আইহান না, কারণ আইহান কখনো এমন করে না। আমি সাথে সাথে শাড়ি ধরে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি সেই ছেলেটা। আমি হাঁ করে তাকিয়ে আছি, কারণ পেছনে আইহান দাঁড়িয়ে আছে। ছেলেটাকে মারতে মারতে স্টেজের সামনে নিয়ে আসে আইহান। ছেলেটাকে অনেক মারছেন উনি। ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়ছে, তবুও মারছেন উনি। ওনাকে দেখে আমি মারাত্মক ভয় পেয়ে গেছি। টেবিলের সাথে ঠেসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। ইতি আমার পাশেই দাঁড়ানো। ছেলেটার অবস্থা খারাপ হতে থাকে। আকাশ, নাহান, আনাফ ভাইয়া এসে ওনাকে থামাতে থাকে, কিন্তু উনি থামতেই চাইছেন না। টিনা আর নীতি এসে ছেলেটাকে ধরে। আকাশ আইহানকে একটা ধাক্কা মারে। উনি কিছুক্ষণের জন্য থামে। আকাশ ভাইয়া আইহানের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। উনি এক দৃষ্টিতে সেই ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে আজ মেরে ফেলবে বলে মনে হচ্ছে। আকাশ ভাইয়া আরও কয়েকবার জিজ্ঞাসা করার পর উনি দাঁতের দাঁত চেপে বলেন, নিহা শাড়ির আঁচল ধরেছে। আকাশ ভাইয়া আইহানের কথা শুনে হতবাক হয়ে যায়। শুধু আকাশ ভাইয়া না, অলমোস্ট সবাই। সবার আগ্রহ এখন আমি। আকাশ ভাইয়া বলেন, আহি তুই আগে শান্ত হ, আমি পুলিশকে ফোন করছি, উনি এই ব্যাপারটা দেখবে। তুই এসবে জড়াস না। জড়াবো না মানে কি বলছিস তুই? তুই বুঝতে পারছিস ওর সাহস কত? ও নিহার সাথে বেয়াদবি করেছে, নোংরামি করার চেষ্টা করেছে, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? আহি তুই। এর মধ্যে নীতি বলে ওঠে, আহি তুই এটা কিভাবে বলতে পারিস? শুধু ওর দোষ? নীতির কথায় সবাই এখন তাকিয়ে আছে নীতির দিকে, এমনকি আমিও। আইহান তাকিয়ে আছে নীতির দিকে। আকাশ ভাইয়া বলে ওঠে, নীতি তুই কি বলছিস? নীতি রেগে আইহানের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভুল কিছু বললাম? বল আমায়। একটা ছেলে একটা মেয়ের কাছে তখনই যেতে পারে যখন মেয়েটা যেতে দেয়, তাই নয় কি? উনি শান্ত গলায় বললেন। নীতি, যা জানিস না সেই ব্যাপারে কথা বলিস না। নীতি বলতে শুরু করে, ও আচ্ছা, তাহলে তুই বলতে চাচ্ছিস আমি অন্ধ। ইনফ্যাক্ট আমরা সবাই অন্ধ, তাই কি? আচ্ছা একটা কথা বল, নিহা তো বিবাহিত, তাহলে ওর হাজবেন্ড কোথায়? সব সময় তো দেখি তোর সাথেই চিপকে থাকে। এমনকি একটু আগে তোর সাথে কিভাবে নাচছিল তাও সবাই দেখেছে। তাহলে এই ছেলেটাকে যে ও নিজে উশিলায় নিয়ে যায়নি, তুই বলতে পারবি আমায় সেটা? বল। আহি একটা চরিত্রহীন মেয়ের পাশে তুই এভাবে দাঁড়ালি কিভাবে বল? ওর কি আদৌ বিয়ে হয়েছে কি না এতে আমার অনেক সন্দেহ আছে। আর এছাড়াও এই মেয়ের চরিত্র নিয়ে আমার আগে থেকে অনেক সন্দেহ ছিল। আমি বলছি আহি, এই মেয়ে তোকে ফাঁসাচ্ছে আর কিছু না। তোকে ভুলভাল বুঝিয়ে ওকে মার খাইয়েছে, ব্যাস।
নীতির কথা শুনে সবাই থমকে আছে। আইহান চুপ হয়ে আছে। আমার চোখে পানি আর থামছে না। আমি একপাশে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছি। সবাই তাকিয়ে আছে আমার দিকে। সবাই আমাকে নিয়ে কথা বলা বলি করছে। ইতি কিছু বলতে চাইলে নীতি তাকে থামিয়ে আবার বলতে থাকে। ইতি প্লিজ তুমি কিছু বলো না। তুমি তোমার ফ্রেন্ডের সাপোর্ট টানবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আহি তুই তুই কেন এই মেয়ের সাপোর্ট করিস বল? কি কি হয় এই মেয়ে তোর? চিনিস তো এই কয়েকদিন এর মধ্যে এই মেয়ে তোর মাথায় কি ঢুকালো যে এই মেয়ের প্রতি তোর এত টান বল? কি হয় এই মেয়ে তোর? নীতি বন্ধ কর এখন, অনেক বলেছিস। অনেক বলেছি? হ্যাঁ তা তো বলেছি, বলবো না কেন বল? এই মেয়েটা কি বাকি রেখেছে বলতে? আইহান শান্ত গলায় বলে ওঠে। নীতি, এই মেয়ে বলা বন্ধ কর। আহি তুই আবার এই মেয়ের সাপোর্ট টানছিস? হ্যাঁ টানছি। কিন্তু কেন, কি হয় এই মেয়ে তোর? হুট করেই আইহান এসে আমার হাত ধরে নীতির সামনে নিয়ে যায়। অতঃপর সবার সামনে আমার গালে হাত রেখে চোখের পানি মুছিয়ে দেন। আমি অবাক চোখে তাকিয়েছি ওনার দিকে। উনি চোখের ইশারায় আশ্বাস দেন। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। নীতি কিছু বলতে যাবে, তখন আইহান বলে ওঠে। এই মেয়েটা না, ওর নাম নিহারিকা, নিহা আহিয়ান চৌধুরী। আহি নীতির সাথে সাথে সবাই অবাক। আইহান আমার হাত শক্ত করে ধরে নীতির সামনে দাঁড়িয়ে বলে। ঠিক শুনেছিস, নিহারিকা নিহা আহিয়ান চৌধুরী, মানে আমার বিবাহিত বউ। আমার বউ বলেই ওকে আমি সাপোর্ট করি, সবসময় ওর পাশে থাকি। তুই বললি না হাজবেন্ডের উচিত পাশে থাকা, তাই আমি থাকি ওর পাশে, বিশ্বাস করি ওকে। আমি জানি আমার স্ত্রীর চরিত্র সম্পর্কে, তাও খুব ভালো করে। এই সম্পর্কে তোর থেকে আমাকে জানতে হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি একবার নীতির দিকে তাকালাম। ওর চোখে পানি ছলছল করছিল, পড়ে যেতে নিচ্ছিল। তখন টিনা এসে নীতিকে ধরল। টিনা বলে উঠল। আহি তুই এটা কিভাবে করতে পারিস? এই মেয়েটাকে তুই কিভাবে বিয়ে করতে পারিস? আইহান শান্ত গলায় বলে। ওর নাম কিছুক্ষণ আগেই আমি বলেছি, এত তাড়াতাড়ি ভোলার কথা নয়। যাই হোক, এখানে থাকার আর কোনো ইচ্ছে নেই আমার। নিহা চলো। বলেই আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন। আকাশ ভাইয়া আর ইতি আসছিল আমাদের পিছু পিছু। আনিকা এসে আইহানের সামনে দাঁড়ায়। আনিকা বলে ওঠে। এভাবে চলে যাবি? আহি আজ আমার গায়ে হলুদ, তুই চলে যাবি এভাবে? আইহান আমার হাত ছেড়ে কিঞ্চিত হেসে আনিকার গালে হাত রেখে বলে। আজ তোর গায়ে হলুদ, খুব এনজয় কর। বলেই আমার হাত ধরে উনি বের হয়ে আসে। আনিকা বেশ কয়েকবার ডাকে, কিন্তু উনি পেছনে ফিরে তাকান না। আকাশ ভাইয়া আর ইতিকে ওখানে থাকতে বলে গাড়িতে আমাকে উঠিয়ে দেন। আমি গাড়িতে এসে কাঁদছিলাম, কিন্তু উনি ধমক দেওয়ায় চুপ হয়ে গেলাম। কোনো কথা হয়নি গাড়িতে। উনি আমাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসেন। গাড়ি থেকে নেমে আমার হাত ধরে রুমে নিয়ে এসে বলে, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি বলেই বাইরে চলে যান। আমি চুপচাপ চেঞ্জ করে বেলকনিতে এসে দাঁড়াই। আমার খোলা চুলগুলো বাতাসে উড়ছে। চোখ বন্ধ করতেই নীতির প্রত্যেকটা কথা আমার কানে এসে বাজছিল। চোখ থেকে আনমনেই পানি পড়তে থাকে। হঠাৎই উনি বলে ওঠে। তোমার চোখের পানির কি দাম নেই? যখন তখন কেঁদে দাও। চুপ করবেন আপনি? আমার সামনে চায়ের কাপ দিয়ে। আচ্ছা নাও, চা খাও। কেঁদে কেঁদে এতক্ষণ তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। চা খেলে দেখবে মাথা ব্যথা কমবে। আমি চায়ের কাপ নিয়ে চা খেতে থাকি। আমার পাশে উনি দাঁড়িয়ে চা খাচ্ছেন, নিশ্চুপ দুজনেই। অতঃপর আমি দোলনায় বসে পড়ি। সেখানে বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকি। কোনো সময় ঘুমিয়ে পড়ি, জানি না। সকাল ঘুম থেকে উঠে দেখি আমি এখনও দোলনায় বসে আছি। আমার পাশে আইহান। মনে হচ্ছে আমি আর উনি সারা রাত এখানে এভাবেই বসে ঘুমিয়েছিলাম। আমি ঘুম ঘুম চোখে ওনাকে দেখতে থাকি। মনে পড়ে কালকে ওনার প্রত্যেকটা কথা। সবার সামনে আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন তিনি। আমাকে নিজের স্ত্রীর সম্মান দিয়েছেন। কখনো ভাবিনি এভাবে সত্যিটা সামনে আসবে। কিন্তু আনিকা আপুর জন্য খারাপ লাগছে। আমার জন্য ওনার গায়ে হলুদের অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল। সব কিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম।
এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সোফায় বসে আছি আর আমার পাশে বসে আছেন উনি। কি আমার শাড়ির আঁচল নিয়ে গুতোগুতি করছে। আমার সামনে বসে আছে নীতি, টিনা, সেই ছেলেটা, তবে হাতে মুখে ব্যান্ডেজ করা। ইতি, আকাশ, আনাফ আর নাহান ভাইয়া সবাই এসেছে ওনাকে নিতে আনিকার বিয়েতে, কিন্তু উনি কিছু বলছেন না, চুপচাপ বসে আছেন। ওদের যে বিরক্ত লাগছে সেটা আমি নিজেকে দেখেই বুঝতে পারছি। প্রায় অনেকক্ষণ এভাবে বসে থাকার পর সেই ছেলেটা, টিনা আর নীতি আমায় সরি বলল। মনে মনে অনেক খুশি লাগছিল, কিন্তু আমি কিছুই বলিনি, কারণ উনি আগে থেকেই বলে দিয়েছে কিছু বলতে না আমায়। এক পর্যায়ে নীতি বলে ওঠে, আহি সরি বললাম তো, এখনও রেগে থাকবি? মেয়েটা বসে আছে, আজ ওর বিয়ে, চল এখন। নাহান ভাইয়া বলে ওঠে, কতক্ষণ বসে থাকবি এইভাবে শাড়ির আঁচল ধরে? বউ আমার যতক্ষণ ইচ্ছা ওর শাড়ির আঁচল ধরে বসে থাকবো। আমি ওনাকে ফিসফিসিয়ে বললাম, মা আসবে তো, এখন শাড়িটা ছাড়ুন। চুপ হয়ে বসে থাকো, কথা বলো না। আকাশ ভাইয়া বলে ওঠে, আহি চল এখন। আমি যাব না। কেন যাবি না? সবাই পাশে তাকিয়ে দেখে মা দাঁড়িয়ে আছেন। মা আবার বলতে শুরু করেন, বন্ধুদের মধ্যে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। তাই বলে তুই এমন কেন করবি? সবাই তোকে নিতে এসেছে আর তুই যাবি না বলছিস? মা, তুমি জানো না কি হয়েছে। জানতে চাই না, তোদের বন্ধুদের ব্যাপার তোরা বোঝ, কিন্তু তাই বলে মেহমানদের এভাবে অপমান করবি? মেহমান কারা আবার? এই যে ভাইয়া, আমি বলে উঠি, মা আমিও অনেক বলেছি, আপনি এখন বলুন। নেহাও বলেছে, তারপরও কেন বসে আছিস? ওঠ বলছি, যা। মা, আহি, আমি কি বললাম? যাচ্ছি। বলে আমার শাড়ির আঁচল ফেলে রুমে গেলেন। রুমে গিয়ে আমাকে ডাকতে শুরু করলেন। সামনে তাকিয়ে দেখি নীতিরা বাদে সবাই মুখ টিপে হাসছে। মা ওখান থেকে চলে গেছেন। আমি মাথা নিচু করে ওনার কাছে গেলাম। সেদিনের মতো আজও পুরো রুমের অবস্থা খারাপ। এখানে ওখানে জামা কাপড় ছিটিয়ে পড়ে আছে। একটু আগে বলল যাবে না, আর এখন ঘরে এই অবস্থা। আমি ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমাকে বললেন, পাঞ্জাবি কোথায়? খুঁজে পাচ্ছি না। তাই বলে ঘরের এমন অবস্থা করবেন? আমাকে জিজ্ঞেস করলেই তো হতো। এই যে জিজ্ঞেস করলাম, বলো এখন। ওই যে টেবিলে আমি গুছিয়ে রেখেছি। আচ্ছা, তুমি রেডি হয়ে নাও, এসব সার্ভেন্ট এসে গোছাবে, বুঝলে? হুম। আমরা তৈরি হয়ে দুজনে একসাথে নিচে নামলাম। উনি লাল রঙের পাঞ্জাবি পরা আর আমি লাল রঙের একটা শাড়ি। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। ইতি বলে ওঠে, একদম পারফেক্ট জুটি লাগছে দুজনকে। ইতি কথাটা নীতিকে শুনিয়েই বলেছে। এটা আর কেউ না বুঝুক, আমি বুঝেছি। নীতিরা আর দাঁড়িয়ে না থেকে বের হয়ে যায়। আকাশ ভাইয়া আমাদের দেখে খানিকটা প্রশংসা করলেন। অতঃপর সবাই গাড়িতে উঠলাম। আমি আর উনি ওনার গাড়িতে, বাকিরা তাদের নিজ নিজ গাড়িতে। বিয়ের বাড়িতে যাবার পর সবাই গাড়ি থেকে নেমে গেছে। আমি নামতে যাব, হুট করেই উনি আমার হাত ধরে বলে, আমার কথা আগে শোনো, এরপর যাবে। কি কথা? একা একা কোথাও যাবে না, সব সময় আমার সাথে থাকবে। আমার হাত ছেড়ে হাঁটবে না, বুঝলে? একটা কাজ করুন, আমার শাড়ির আঁচলটা নিজের হাতে বেঁধে নিন, তাহলে আপনার সাথে থাকবো সব সময়। হ্যাঁ, এটা ভালো বলেছে। দেখি তোমার শাড়ি। রাখুন তো, বিয়ে বাড়ি আমি হারিয়ে কোথায় যাব? আজব, এত বলার কি আছে? রেগে গাড়ি থেকে নেমে গেলাম। উনিও বের হয়ে বললেন, যা বলেছি সব যেন মনে থাকে। অতঃপর আমার হাত ধরে ভিতরে ঢুকেন। সবাই আমাদের এমনভাবে দেখছে যেন ভিন গ্রহের কোনো প্রাণী আমরা। আনিকা ওনাকে দেখে অনেক খুশি হলো। সে স্টেজ থেকে আহির কাছে আসলো। অতঃপর আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো, সরিও বলল। যাই হোক, খুব ভালো মতো বিয়ে সম্পূর্ণ হলো। নীতিকে মাঝে মাঝে দেখলাম কিভাবে রেগে আমার দিকে তাকাতে। আমার জন্য এটা স্বাভাবিক, কারণ নীতি এটা সহজে মেনে নিবে না, এটা আমি জানি। কিন্তু উনি আমাকে কোথাও একা ছাড়লেন না। পুরো বিয়ে বাড়িতে আমার হাত ধরেই ছিলেন। ইতি আর আকাশ ভাইয়া এটা নিয়ে কম মজা করেনি, তবুও উনি
আমার হাত ছাড়েননি। আনিকার মা আমাকে অনেক আদর করলেন। যখন জানলেন আমি আইহানের স্ত্রী, তিনি আইহানকে অনেক আদর করেন, বিধায় আমাকেও কম করলেন না। বেশিরভাগ মানুষই শুধু আমাকে দেখতে লাগলো, অনেকে বলা বলি করতে লাগলো। বিয়ের ব্যাপারে তারা কিছু জানলো না, এটা কেমন বিয়ে, কেন কেউ কি বুঝতে পারলো না, এরকম নানান ধরনের কথা। সত্যি মানুষের কাজ শুধু অন্যের সমালোচনা করা। এখন সে যতই ব্যস্ত হোক না কেন, সেই সমালোচনার মজা কেউ ছাড়তে চায় না। কি যে পাই এই সবে আমি বুঝি না। আনিকাকে বিদায় দিয়ে আমরা বাড়িতে আসলাম। আস্তে আস্তে অনেক রাত হলো আর খুব ক্লান্ত হয়ে পড়লাম। আমি কোনো কাজ করিনি বটে, তবুও সেখানকার মানুষের বকবক শুনে আমি অনেক ক্লান্ত। তারা কিভাবে যে এত কথা বলতে পারে এটা ভাবতেও আমার অবাক লাগে। যাই হোক, ওনার কোনো খবর জানি না। আমি এসেই চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়লাম। সকালে কারোর চেঁচামেচিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি প্রায় অনেক বেলা হয়ে গেছে। এতক্ষণ কিভাবে ঘুমালাম? পাশে তাকিয়ে দেখি উনি নেই, তার মানে উনি উঠে গেছেন, কিন্তু আমাকে ওঠাননি। এটা কি হলো? আমাকে ডাক দিল না কেন? কিন্তু এত জোরে জোরে কথা বলছিল কে? আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। নিচে তাকিয়ে দেখি বসার ঘরে কেউ বসে আছে, একজন মহিলা। সে এত জোরে জোরে কথা বলছে, কিন্তু কে উনি? মা আমাকে দেখে নিচে আসতে বললেন। আমি নিচে আসলাম, দেখি আপু আর উনি বসে আছেন সোফায়, আর সেই মহিলাও। এখন তাকে আরও ভালো করে দেখছি। মধ্যবয়স্ক একজন মহিলা, বাঙালি, সাদা শাড়ি পরা, চোখে চিকন ফ্রেমের চশমা পরা, খুব সাজগোজ করতে ভালোবাসে দেখেই মনে হচ্ছে। গয়নাগাটি পরা, এমনকি কানের ওপর অবধি ফোটানো, আর সবগুলোতেই দুল পরা। দেখে মনে হয় না এত বয়স তার। খুব পরিপাটি থাকেন তিনি, খুব রাগীও বটে। আমাকে দেখে মুখটা কেমন বেজার মতো করে ফেললেন। মা তাকে বললেন, কাকি, এই হলো আপনার আহির বউ, আর নেহা ইনি হলেন তোমার দাদি শাশুড়ি। আমি সাথে সাথে তাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বললেন, আয়নার মা, তোর কি চোখ নষ্ট হয়ে গিয়েছিল গা? আমার আহিরের জন্য এই মেয়ে আনলি তুই? আমি তার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মা হেসে বললেন, কাকি, আপনার আহি পছন্দ করে বিয়ে করেছে, আমি আপন না করে পারি বলুন? এখনকার ছেলে মেয়ের আবার পছন্দ। আমাদের সময় মা বাবার কথাই ছিল শেষ কথা, আর এখনকার মেয়ে ছেলেরা বাপ রে বাপ। কিন্তু দাদি, দাদা নাকি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাহলে? আহির কথায় উনি হেসে দিলেন। ওনাকে খুব ভালোবাসে হয়তো, কাকি বলে ওঠে, ভালোবেসে বিয়ে করলে কি হবে? দেখলি না আমাকে একা ফেলে চলে গেল। চিন্তা করো কেন, তুমি এখনো অনেক সুন্দরী দেখতে। চলো আর একটা দাদা নিয়ে আসি। তবে রে, সবাই হাসিতে ফেটে উঠলেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি আমার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে ওঠেন, কিন্তু আহি, তোর মা তোর বউকে কিছু শেখায়নি? দেখ, বাড়ির বউ এখন উঠছে ঘুম থেকে, তাহলে কি করে হবে শুনি? বউদের উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য রান্না করা। আর দেখ, মনে হচ্ছে এখনো গোসল করেনি। আচ্ছা, ও কি জানে না নতুন বউরা গোসল না করে ঘর থেকে বের হয় না? আমি চুপচাপ ওনার কথা শুনছি। আপু বলে ওঠে, দাদি প্রতিদিন ওই তাড়াতাড়ি উঠে সবার জন্য রান্না করে, তবে কাল অনেক রাত করে আহির সাথে বাড়ি এসেছে, তাই আজ উঠতে দেরি হয়ে গেল। বাহ, এখনই দেখছি ভাইয়ের বউয়ের স্বাদ দিচ্ছিস। তা ভালো, মিল থাকা ভালো। কিন্তু আমার আহিরও তো ওর আগে ঘুম থেকে উঠেছিল। স্বামী ওঠার পরও স্ত্রী ঘুমে থাকে কিভাবে? আমি দাদির কথা শুনে ওনার দিকে তাকাচ্ছি। উনি মুখ টিপে হাসছে। বেশ মজা লাগছে ওনার আমাকে দাদির হাতে বকা খাওয়ানো। ইচ্ছে করেই উনি আমাকে ঘুম থেকে তোলেননি। দাদি আরও কতক্ষণ আমাকে বক্তৃতা দিল আর উপদেশ, যার অনেকটাই আমার মাথার ওপর দিয়ে গেল। কারণ বেশিরভাগ কথাই আমি বুঝতে পারিনি, শুধু স্বামীর সেবা আর সেবা। তবুও আমি শুধু মাথা নেড়ে গেলাম। উনি বলে ওঠেন, এখন যাও, গোসল করে রান্নাঘরে যাও, দুপুরের খাবার রাঁধো গিয়ে। ওনার কথায় আমি জি বলে রুমে চলে এলাম। আমার পুরো মাথা ধরে গেছে। কিছুক্ষণের জন্য একটু বসে পড়লাম। তখন মা এলেন, আমার পাশে বসে বললেন, নেহা, জি মা। মন খারাপ? না মা। আসলে উনি খুব শক্ত মানুষ, দেখলেই তো।
মনের জোর খুব, আর একটু রাগিও। তাই বলি কি, যতদিন উনি এখানে থাকে ততদিন তুমি ভার্সিটিতে যেও না। আচ্ছা মা। আর শোনো, সব সময় ওনার কথা শুনবে। উনি যা বলুক তাতেই হ্যাঁ বলবে। আসলে উনি আগের যুগের মানুষ, বোঝোই তো, সবার গুরুজন তিনি। ওনার কথাই সবাই শুনতে হয়। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি জানি তুমি বুঝবে, তোমার উপর ভরসা আছে আমার। অনেকটা রাগী তিনি, তবে যতটা রাগী ততটাই ভালো। আহি আর আয়নাকে অনেক আদর করে, বুঝলে? তোমাকেও করবে, কিন্তু একটু সময় লাগবে, বুঝলে? মা। যাও, গোসল করে ওনার কাছে যাও, না হলে আবার রেগে যেতে পারেন। আচ্ছা মা। অতপর আবার ওনার কাছে গেলাম। উনি খুব ভালোভাবে আমাকে পর্যবেক্ষণ করলেন। অতপর বললেন রান্নাঘরে গিয়ে রান্না করতে। তার আগে বললেন চুল যেন বেঁধে রান্না করতে যাই। আমিও তাই করলাম। ওনার কথা মতো আমি রান্না করতে গেলাম। রান্নাঘরে কোনো সার্ভেন্ট নেই, আমি একাই সব রান্না করছি। কয়েক রকমের ভর্তা করতে বলেছেন, আমি খিচুড়ি কয়েক রকমের ভর্তা করতে বলেছেন আর খিচুড়ি। আমি ভর্তা বানিয়ে এখন খিচুড়ি রাঁধছি। হুট করেই কেউ আমার চুলের কাঠি খুলে দিল। আমার খোপা করা চুল সব খুলে গেল। আমি তাকে দেখি উনি আমার কাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি করলেন কি এটা আপনি? বেশ করেছি, তোমাকে না বললাম চুল বেঁধো না, তাহলে বাঁধলে কেন? দাদি বলেছেন বানতে। এখন দিন, দাদি দেখলে খুব বকবে। বকুক, ভালো হবে। অবশেষে ভূতনি কারো কাছে জব্দ হবে। আপনার খুব মজা লাগে না আমি বকা খেলে? আসলেই খুব। হাসতে হাসতে কাঠি নিয়ে চলে গেলেন। ওনার হাসি দেখে আমার রাগ হচ্ছিল। কোনো মতে হাত দিয়ে খোপা বেঁধে রান্না শেষ করলাম। অবশেষে দাদি খেয়ে গম্ভীর স্বরে বললেন, ভালো হয়েছে। না, রান্না করতে পারো? না, রান্না করতে পারো তুমি তাহলে? ওনার ভালো লেগেছে শুনেই শান্তি পেলাম। যাক, আমার কষ্ট তাহলে সফল হলো। এরকম করে 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহ ধরে আমাকে সব রান্না করতে হয়েছিল। সকাল, দুপুর, আবার বিকেলের নাস্তা। এছাড়াও দাদির খেতামত তো আছেই। মাকে রান্নাঘরে আসতেই মানা করে দিয়েছে দাদি, তাই উনি আসেন না। আর উনি ছিলেন শুধু মজা নেওয়ার জন্য। যখন তখন এসে আমাকে জ্বালিয়েই মারতেন। সেদিন এসেছিল আমাকে রান্নায় সাহায্য করতে। এই বলে খাবারের নুন দিতে গিয়ে পুরো লবণই দিয়ে দেন। অতপর অসহায় মুখে আমার দিকে তাকিয়ে বলেন সরি। ইচ্ছে করছিল ওনার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু দাদি এসে যদি শোনে স্বামীর সাথে ঝগড়া করছি তাহলে আমার একদিন করেই ছাড়বে। তাই দাঁতে দাঁত চেপে ওনাকে বের হতে বললাম। এই শেষ। এরপর থেকে আমি রান্না করতে আসলে উনি বকবক করে আমাকে সাহায্য করেন। তবে হ্যাঁ, কিছু থালা বাসন ধুয়েও সাহায্য করে বটে। এতদিন উনিও ভার্সিটিতে যাননি, তবে আজ গেছেন। কোনো কাজে স্যার ফোন করে যেতে বলেছেন ওকে। আমি সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা বানালাম, সবাইকে খাইয়ে দিলাম, কিন্তু উনি না খেয়ে চলে গেছেন। তাই আমিও আর খেলাম না। কিছুক্ষণ পর পর দাদি বলতেন তার জন্য পা আর চা বানিয়ে দিতে। কিছুক্ষণ পর পর দাদি বলতেন তার জন্য পান আর চা বানিয়ে দিতে। পান খেতে খুব ভালোবাসেন উনি, তিনি, আর সেটা আমাকেই বানিয়ে দিতে হয়, কারণ আমার হাতের পান নাকি তার খুব ভালো লাগে। সেদিন মা বলল দাদি নাকি আমার প্রশংসা করেছেন তার কাছে। তবে আমার সামনে গম্ভীরভাবেই থাকেন। হয়তো ভাবেন তাহলে আমি ওনাকে ভয় পাবো। দুপুরে রান্না করতে যাব। দাদি এসে বললেন আজ কিছু মেহমান আসবে, তাই যেন রান্না আরও ভালো করে করি। আর কি, রান্না নিয়ে রীতিমতো আমায় যুদ্ধ করতে হলো। আজ দাদি নিজেই সার্ভেন্ট পাঠিয়ে দিলেন আমাকে সাহায্য করার জন্য। মার কাছ থেকে শুনলাম দাদির কিছু বান্ধবীরা আসবেন, তারাও দাদির মতো, তাই যেন বুঝে শুনে উত্তর দেই তাদের। সারাদিন না খেয়েই তাদের সেবা যত্ন করেই গেলাম। উনি এখনও বাসায় আসেনি, আর খাওয়া হলো না আমার। দাদি হঠাৎ ডেকে বললেন সবার জন্য পান বানাতে। সত্যি বলতে কি, দাদির বান্ধবীরা দাদির থেকেও আরও গম্ভীর স্বভাবের, তার সাথে রাগীও। কাজে কাজে শুধু খুঁত ধরেন।
আমি পান বানিয়ে দাদিকে দিতে গিয়ে হঠাৎ করেই মাথা ঘুরে গেল। দাদি আমার হাত ধরে বললেন, ঠিক আছো নাথ বউ? জি দাদি, একটু মাথা ঘুরলো শুধু। আমার কথায় তারা সবাই মিটিমিটি হাসলো। আমি বুঝতে পারলাম না, পান দিয়ে চলে আসলাম। সারাদিন কিছু খাইনি, এখন ভাবলাম একটু বিস্কিট খাবো। একটা বিস্কিট মুখে দিতেই কেমন জানি লাগলো। আমি সেটা মুখ থেকে ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে পিছনে ঘুরলাম। পিছনে ঘুরেই অবাক হয়ে গেলাম, কারণ দাদি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। তার এই হাসির মাঝে যেন রহস্য আছে বলে মনে হচ্ছে। হঠাৎ দাদি চেঁচিয়ে মাকে ডাকলেন। মা তাড়াহুড়ো করে নিচে আসলেন। দাদি হেসে হেসে মাকে বললেন, বুঝলে আয়নার মা, এতদিন আমি দাদি ছিলাম, আজ মনে হচ্ছে সেই সুসংবাদ তুইও পেলিলা। মা তাড়াহুড়ো করে নিচে আসলে দাদি হেসে হেসে মাকে বললেন, বুঝলে আয়নার মা, এতদিন আমি দাদি ছিলাম, আর সেই সুসংবাদ তুমিও পেলে। দাদির কথা শুনে মা আমার দিকে তাকান। আমি বেকুবের মতো তাকিয়ে আছি। মা তাড়াতাড়ি করে আমাকে নিয়ে সোফায় বসান। দাদি তার বান্ধবীরা এসে আমাকে দেখে বলেছেন আমি প্রেগনেন্ট। আমি হাঁ করে তাদের মুখের দিকে তাকিয়ে আছি। মা যেন খুশিতে আত্মহারা। সার্ভেন্টকে পাঠালেন মিষ্টি আনতে। আমি বললাম, ও আমি প্রেগনেন্ট না। তখন দাদির এক বান্ধবী এসে আমার পেটে হাত রাখলেন, বললেন আমি নাকি সত্যিই প্রেগনেন্ট। আমি মাকে না বলেছি। তখন দাদি বললেন, আরে মেয়েটাকে নিয়ে এত চিন্তার কি আছে? তোমাকে দেখেই আমার সব সইরা আগেই বলেছে তোমার কথা, কিন্তু আমি বিশ্বাস করি নাইলা, এখন করছি। তোমার হাবভাব দেখে আমার কাছেও এমন লাগছে। আর বিয়ে যখন হয়েছে তখন বাচ্চা তো হইবেই। আমাদের অভিজ্ঞতা আছে বুঝলে, কোনটা বাচ্চার মা আর কোনটা কুমারী এটা আমরা দেখেই বুঝতে পারি। আমি মাকে না বলছি। তখন দাদি বললেন, আমি হাঁ করে তাদের কথা শুনছি। কি বলছে এসব? সত্যি কি তবে আমি? ছিছি, এটা কি করে হতে পারে? কিন্তু যদি আইহান জানে, তখন উনি কি বলবেন এসব শুনে? আমার মাথায় আবার ঘুরতে লাগলো। সবাই আমাকে দেখে ধরে রুমে নিয়ে গেল। মা আমার পাশে বসে আছেন। আমি তাকে বলছি এমন কিচ্ছু না মা, তারা ভুল বুঝছে। কিন্তু দাদি না বলেই যাচ্ছে, আর মাও দাদির কথাই শুনছে। তারা আমাকে বিশ্রাম করতে বলে চলে গেছে। খুব কান্না পাচ্ছে এখন আমার। উনি এসব শুনলে কি বলবে? কি ভাববে? আচ্ছা, যদি সত্যি আমি... না না, এটা কিভাবে হতে পারে? এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু যদি আইহানও বিশ্বাস করে, তখন বিছানায় বসে কাঁদছি। হঠাৎ গাড়ির আওয়াজ পেলাম। আমি দৌড়ে বেলকনিতে গিয়ে দেখি ওনার গাড়ি। তার মানে উনি এসে গেছেন। আমি চোখ মুছে দৌড়ে বার হলাম। আমি উপর থেকে দাঁড়িয়ে দেখছি উনি ভেতরে আসার সাথে সাথে সবাই ওনাকে ঘিরে ধরেছে। আমি চোখ মুছে দৌড়ে বার হলাম। আমি উপর থেকে দাঁড়িয়ে দেখছি উনি ভিতরে আসার সাথে সাথে সবাই ওনাকে ঘিরে ধরেছে। দাদি ওনাকে মিষ্টি খাওয়াচ্ছে, কিন্তু সব ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে। উনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কি শুরু করলে তোমরা এইসব? আরে এখন তো কমই, আরও খেতে হবে তোকে। কেন গো, আমার নতুন দাদা আসছে বুঝি? সবাই হেসে বললেন, তা তো আছে, আর সাথে আরেকজনও আছে। উনি এবার একটু বিচলিত হন। দাদি হাসতে হাসতে বলেন, বুঝলি আহি, তোর মা এবার আমার মতো দাদি ডাক শুনতে পাবে। মানে কি রে, তুই বাপ হচ্ছিস রে, বাপ। ও আচ্ছা, কি 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 হচ্ছে? আমি বাবা হবি, বাবা। নে এবার মিষ্টি খাওয়া শুরু কর। উনি মিষ্টি কি খাবে, কাশতে শুরু করে। সবাই ওনাকে ধরে সোফায় বসান। ওনার কাশি থামছে না। আমি দৌড়ে সিঁড়ি থেকে নিচে এলাম। মা ওনাকে পানি খাওয়ালেন। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে মাকে বললেন, আরও এক গ্লাস পানি দাও। উনি ঘামতেও শুরু করেছেন। দাদি হেসে বলেন, দেখলে আমার নাতির কাণ্ড, খুশিতে যেন পাগল হয়ে গেছে। এদিকে উনি আমার দিকে তাকিয়ে আছে, আমি ওনার দিকে তাকিয়ে আছি। উনি বেশ রেগে আছে। হুট করেই সবার সামনে থেকে উঠে আমার কাছে এসে হাত টেনে রুমে নিয়ে গেলেন। সবাই আরও জোরে জোরে হাসতে থাকে। রুমে এসে উনি আমার হাত ছিঁড়ে দরজা আটকান, অতঃপর আমার দিকে তাকিয়ে থাকেন। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। উনি গম্ভীর সুরে বললেন,
কার বাচ্চা এটা? ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কি বলবো বুঝতে পারছি না। আমার হাত পা কাঁপতে শুরু করে। আমি কাঁপা কাঁপা গলায় বলি, বাচ্চা? হ্যাঁ, বাচ্চা যার কথা নিচে সবাই বলেছে। কার বাচ্চা এটা? তুমি তো আমাকে কিছু বলনি এই বাচ্চার ব্যাপারে কখনো। কি লুকিয়ে রেখেছিলে কেন? ওনার কথা বুঝতে পারছি উনি আমাকে বিশ্বাস করছেন না। আমি ধপ করে নিচে বসে পড়ি, জোরে জোরে কাঁদতে থাকি আর বলতে থাকি, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, কোনো বাচ্চা নেই, সবাই মিথ্যে বলছে। উনি নিশ্চুপ হয়ে আছেন, কোনো কথাই বলছেন না। তার মানে উনি আমার কথা বিশ্বাসই করছেন না। এখন কি হবে? আমি আরও জোরে কাঁদতে থাকি, কাঁদতে কাঁদতে বলতে থাকি, আপনি বিশ্বাস করুন আমি সত্যিই কিছু জানি না তারা কি থেকে কি বলছে। উনি এখনও কিছুই বলছেন না। আমি কাঁদতে কাঁদতে এবার হেঁচকে উঠে যাই। উনি হুট করে নিচে বসে আমার গালে হাত রেখে বলে, আরে আরে নিহা, কান্না থামাও। আমি জানি তুমি প্রেগনেন্ট নও, আমি তো মজা করছিলাম। এই নিহা। আমি এবার কান্না থামিয়ে ওনার দিকে তাকাই, দেখে উনি মুখ টিপে হাসছে। মেজাজ গেল বিগড়ে। আপনি তার মানে আপনি? সরি, আসলে সারাদিন কোনো ঝগড়া হয়নি তোমার সাথে, তাই। তাই আপনি? উনি উঠে গেলেন। আমি উঠে রেগে ওনাকে ধমকাচ্ছি। এক পর্যায়ে উনি আর আমি খাটের এই পাশ থেকে ও পাশে দৌড়াদৌড়ি করছি। উনি হাসছেন আর বলছেন, আমার ভূতনিকে কাঁদলে এত সুন্দর লাগে আমি তো আগে জানতামই না, ইত্যাদি ইত্যাদি আরও নানান কথা বলে আমাকে জ্বালাচ্ছেন। আমি ওনাকে বালিশ ছুঁড়ে মারছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এক সময় আমি খাটে বসে কাঁদতে থাকি আর বলতে থাকি, মজা করছে, সবাই মজা করছে আমাকে নিয়ে, কেউ আমার কোনো কথাই শুনছে না। উনি এবার আমার কাছে এসে বলেন, নিহা সরি, আসলে আমি। দাঁড়িয়ে ওনার কাছে গিয়ে, কি আপনি? কি আপনি? জানেন কতটা ভয় পেয়েছিলাম আমি? হ্যাঁ। নিহা, নিহা, ওই নিহা, আর কেঁদো না। কথা বলবেন না আমার সাথে। ওনাকে কিল ঘুষি মারতে থাকি। এক পর্যায়ে উনি আমার হাত ধরে জড়িয়ে ধরে। আমি ওনাকে ধরেই কেঁদে যাচ্ছি। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। প্রায় অনেকক্ষণ এভাবে থাকার পর এক সময় আমি কান্না থামাই। উনি আমাকে ধরে গালে হাত দিয়ে চোখ মুছিয়ে বলে, আর কেঁদো না। আপনি তো কাঁদালেন আমায়। আচ্ছা সরি সরি, কতবার সরি বলালে তুমি আমায় দিয়ে? আমার শার্ট পুরো ভিজিয়ে ফেলেছো কেঁদে কেঁদে। ভালোই করেছি। আচ্ছা কি হয়েছে বলো তো? অতঃপর আমি ওনাকে প্রথম থেকে শুরু করে সব বললাম। সব শুনে উনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আমি কপাল কুঁচকে বলি, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। হ্যাঁ ঠিক বলেছ, আমার পৌষ মাস আর তোমার সর্বনাশ। আমি রেগে বালিশ ওনার দিকে ছুঁড়ে মারি। উনি তবুও হাসছে। আমি রেগে বলে উঠি, এত হাসছেন কেন শুনি? হাসির কি হয়েছে শুনি? হাসবো না আবার? তোমার একটু মাথা ঘোরার কারণে সবাই কে না কি ভেবে ফেললো। মজা নিচ্ছেন? আরে না। তাহলে ভাবুন কি করে সবাইকে বোঝাবেন? আমার মাথায় তো কাজই করছে না। তোমার মাথা কাজ করে কবে? ধুর, রাখুন ছাতার মাথা। আচ্ছা চলো। কোথায় যাব? করতে যাবা? আপনি আবার মজা করছেন। বকবক না করে চলো তো। বলেই আমার হাত ধরে নিচে নিয়ে গেল। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। দাদি বলে ওঠে, কিরে নাথ বউ, কি কথা বলছে এতক্ষণ? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি বলে ওঠেন, আমরা একটু বাইরে যাচ্ছি। এত রাতে এই সময়ের দরকার নেই। আছে, ডাক্তারের কাছে যাচ্ছি। মা বলে ওঠেন। ডক্টরের কাছে কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো নেহা? মা সব ঠিক আছে। আমি নিহাকে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। চেক আপ? তোমরা যা বলছো তাই শিওর হবার জন্য। কেন রে, আই তোর দাদির কথা তুই বিশ্বাস করিস না? এমন না দাদি, কিন্তু এই যুগে মুখের কথায় কিছু হয় না, তাই আমি আসছি। কি যুগ এলো রে বাবা, গুরুজনের কথাও বিশ্বাস করে না। দেখবি আসার সময় মিষ্টি তোকে আনতেই হবে। পর উনি আমাকে চেক আপ করিয়ে রিপোর্ট নিয়ে বাসায় আসার জন্য রওনা হলেন। কিন্তু রিপোর্ট আমাকে দেখালেন না, এমনকি বললেনও না কি হয়েছে। অনেক জিজ্ঞেস করার পরও
কোনো উত্তর পেলাম না, শুধু একটাই কথা, বাসায় গিয়ে বলবো। বাসায় আসার সময় এক গাদা মিষ্টি কিনলেন, কিন্তু কেন? সব কিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তারপর ওনার মুখটা খুব গম্ভীর, এদিকে টেনশনে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। বাসায় এলে দাদি আর মা ছুটে আসেন আমাদের কাছে। তারা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। উনি হুট করে দাদির মুখে একটা মিষ্টি দিয়ে দেন। মা জিজ্ঞেস করেই যাচ্ছে রিপোর্ট কি। উনি শান্ত গলায় বললেন, রিপোর্ট পজিটিভ। ওনার কথায় আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি। মা খুশিতে আত্মহারা। দাদি বলেন, দেখছো, আমি বললাম না নাত বউ মা হইতাছে। উনি হেসে বলেন, হা হা হা, জি না, এরকম কিছু না। ওনার কথায় আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি। মা অবাক হয়ে বলেন, কিন্তু তুই তো বললি রিপোর্ট পজিটিভ। হ্যাঁ পজিটিভ। আমি যা ভেবেছি সে হিসাবে আমার কাছে পজিটিভ, কিন্তু তোমাদের কাছে নেগেটিভ। আর এই খুশিতে তুই মিষ্টি এনেছিস? উনি মাথা নাড়ান। আয়ানের মা বাবা লাঠিটা দে তো, ওর মাথা থেকে ভূত তাড়াতে হবে। উনি ফিসফিসিয়ে আমাকে বলে, ভূত নেই, আমার মাথায় ভর করে আছে, এটা তো আর দাদি জানে না। আমি রেগে ওনার দিকে তাকাই। এদিকে দাদি এসে ওনার কান ধরে কিছুক্ষণ ঘোরান। আমি মার দিকে তাকাই, ওনার মুখটা মলিন হয়ে গেছে। কিন্তু খানিকক্ষণ পর উনি হেসে আমার কাছে এসে বলেন, উনি বলে ওঠেন, নেহা ঠিক আছো তুমি? আসলে মা, বুঝোই তো, এই আনন্দে এতটা আত্মহারা ছিলাম যে তোমার কথা আমি শুনিনি। তোমার কথা শোনা উচিত ছিল আমার। আরে মা, দাদি তো আগের যুগের, তাই এমন ভুল করলো। আর তুমিও তার কথায় নাচলে। এজন্যই বলে মেয়েরা সবসময় এক লাইন বেশি বোঝে। বলেই উনি জোরে জোরে হাসতে থাকে। দাদি এসে ওনার কান আবার মলে দেন আর বলেন, কি পাজি ছেলে, এইভাবে মায়ের সাথে মজা করিস? তো কি করব বলো? বাট তুমি কষ্ট পেও না, আমি একটা সুন্দর দাদা পেয়েছি। তবে রে, উনি দৌড়ে উপরে চলে গেলেন। এখানে সবাই হাসতে থাকেন। মা আমাকে উপরে চলে যেতে বলেন। আমি রুমে এসে দেখি উনি এখনো হাসছেন। আমি রেগে ওনার সামনে এসে কোমরে হাত রেখে বলি, এত টেনশন কেন দেন আপনি আমায়? তোমায় আবার কি করলাম? বাই দ্য ওয়ে, টেনশন আমি না, তুই দাও। ও আচ্ছা, তাহলে মিষ্টি আনলেন কেন বলেন তো? আরে দাদি বলেছিল আসার সময় মিষ্টি আনতে, তাই কেন? এতে আমার আবার কি হলো? কি আবার হবে? এমনিতে রিপোর্ট বলেননি, তার উপর মিষ্টি এনে সবাইকে খাওয়াচ্ছেন। আমার অবস্থা যে কি হয়েছিল জানেন? আরে এত ভয় পাচ্ছ কেন? আমি আর তুমি দুজনেই জানি এটা সম্ভব না, তাহলে এত ভয় পাচ্ছ কেন? জানি না, কিন্তু মনে হচ্ছিল যদি আপনি বিশ্বাস না করেন তাহলে। উনি এসে আমার তোমার গালে আমার দুই সম্পর্ক হাত যেমন রেখে হোক না বলেন, কেন, তোমার আমার সম্পর্ক যেমনই হোক না কেন, আমি অনেক বিশ্বাস করি তোমায়, বুঝলে? ওনার কথায় আমার ঠোঁটের কোণে হাসি ফুটলো। আসলেই খুব বিশ্বাস করেন উনি আমায়। আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। উনি হেসে আমাকে বলেন, তুমি বসো, আমি আসছি। অতঃপর বাইরে চলে গেলেন। আমি খাটে বসলাম, খুব ক্লান্ত লাগছে আর ক্ষুধাও লেগেছে। কিছুক্ষণ পর উনি খাবার নিয়ে রুমে আসেন। অতঃপর আমার পাশে বসে আমাকে হাঁ করতে বলেন। আমিও বাধ্য মেয়ের মতো হাঁ করি। উনি এক লোকমা ভাত আমার মুখে দিয়ে বলেন, পরের বার থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করো, না হলে এরপর মাথা ঘুরে গেলে আমি আর সামলাতে পারবো না। বলেই জোরে জোরে হাসতে থাকেন। ওনার কথায় আমি মুখ ভেঙচি দিয়ে খেতে থাকি। রাতে বাবা আর আপু এসে সমস্ত কথা শুনে আরেক দফা হাসাহাসি হয়ে যায়। তখন লজ্জায় আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি, কিন্তু উনি ওনার হাসি যেন থামছেই না। তখন আমাকে কাঁদিয়ে ইচ্ছে মতো হেসেছেন তিনি, আর এখনও হাসছেন। এদিকে দাদি আর 3 দিন থেকেই চলে যান। বাবা মা অনেক বলেছেন থাকতে, কিন্তু উনি থাকেননি। তবে যাবার আগে আমার গলায় একটা গহনা পরিয়ে আমাকে আদর করে যান। 11 দিন পর আজ ভার্সিটিতে যাচ্ছি। আমি আর উনি আজ একসাথে যাচ্ছি ওনার গাড়ি করেই। ভাবছি যেই বিয়ের দিন পর আজ নীতির সাথে দেখা হবে। কি হবে জানি না, তবে কিছু একটা হবে বলে মনে হচ্ছে। যাই হোক, সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখা ভালো। ভার্সিটিতে পৌঁছালাম। উনি গাড়ি থেকে নামলেন, কিন্তু আমার কেন জানি খুব অস্বস্তি লাগছে। হঠাৎ করেই উনি
আমাকে হাত ধরে নামালেন। আমি নেমে আশপাশে তাকাচ্ছি, সবাই কেমনভাবে তাকিয়ে আছে আমার দিকে। কেউ কেউ বলা বলিও করছে। কে জানে কিসের এত কৌতূহল ওদের, বিয়েটা কি কারণে হয়েছে এটা নিয়ে। তবে এটা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল তো আমারই। এতে দৌড়ে আমার কাছে আসলো। উনি আমার হাত ছেড়ে দিয়ে বললেন, ক্লাসে যাও। বলেই চলে গেলেন উনি। ইতি আমাকে খোঁচা মেরে বলল, ব্যাপারটা কি? তোর মাথার আমার মুন্ডু। আচ্ছা, এতদিন আসিসনি কেন? আরে যা কাণ্ড হয়েছে, এরপরে আবার আমার ভার্সিটিতে আসা। কেন, কি হয়েছে? শোন তাহলে। আমার কথা শুনে ইতি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবার অবস্থা। আমি রেগে ওর দিকে তাকিয়ে আছি। ইতি হাসতে হাসতে বলল, হ্যাঁ, লাইক সিরিয়াসলি নিহা? ওরা ভেবেছিল তুই আসলে প্রেগনেন্ট? কথা বলিস না তো আর। আমার অবস্থা কি হয়েছিল এটা তো আমিই জানি। যাই বলিস না কেন, ভাইয়া কিন্তু খুব ভালো মজা নিয়েছে তোর সাথে। মজা? আমার আত্মা শুকিয়ে যাচ্ছিল জানিস তুই। আরে তোর বর তো তোর মতোই হবে, তা নয় কি? হয়েছে তোর, এখন চুপ কর। ইস, কি লজ্জা। লজ্জা হবে কেন? কারণ ভাইয়া তোর বর। বর তো কি? কিছু না বোন, তুই জীবনেও বুঝবি না, বাদ দে। সেটাই ভালো। ইতি আর আমি কথা বলতে বলতে আসছিলাম, দেখলাম নীতি আর টিনা আমার দিকে তাকিয়ে আছে। তাদের সাথে আমার চোখাচোখি হয়ে গেল। ইতি আমাকে ধরে সেখান থেকে নিয়ে আসলো। ওদের সাথে আর কথা হলো না। ক্লাস শেষে ভার্সিটির পেছনের বাগানে আসলাম। এখানে ওনার সাথে আমার প্রথম দেখা। ইতি অনেক সাধলাম, আসলো না, তাই একাই আসলাম। আজও বাদাম কুড়ানোর ইচ্ছে আছে, আজও ভূতের ভয় লাগছে, কিন্তু আজ তো আমি যাবই। বাদাম সব পুড়িয়ে যেতে হঠাৎ করেই কেউ আমার কানে ফু দিল। আমি লাফিয়ে উঠি, পিছনে ফিরলাম, দেখি উনি দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। আপনি? কেন, ভূত ভেবেছিলে সেদিনের মতো? আসলেই আপনি সত্যি একটা ভূত। আর তুমি ভূতনি তো এখানে কি করছিলে ভূতনি? বাদাম নিতে এসেছি। সেদিনের মতো? কোনো কাজ না থাকলে যা হয় আর কি। তা কোরানো শেষ হলে চলো এখন। চলুন। দুজনে হাঁটতে হাঁটতে বাগানের বাইরে আসলাম। বাগানের বাইরে বিরাট একটা বট গাছ। উনি গিয়ে সেই বট গাছের তলায় বসলেন। আমিও ওনার সাথে গিয়ে ওখানে বসলাম। দুজনের মাঝে খানিকক্ষণ নীরবতার পর উনি বলে উঠলেন, ভূতনি, তোমার কোনো ফুল পছন্দ? কেন? আমি প্রশ্ন করছি, উত্তর দাও। পাল্টা প্রশ্ন কেন করো? শিউলি ফুল। শিউলি? কাঠগোলাপ পছন্দ করো না? না, কাঠগোলাপও ভালো লাগে, তবে শিউলি ফুল বেশি প্রিয়। শিউলির ঘ্রাণ, স্নিগ্ধতা, সৌন্দর্য খুব ভালো লাগে। এই ছোট্ট ফুলের পরশ মনকে সতেজ করে। বাবা, তুমি তো মনে হচ্ছে ফুলের প্রেমে পড়ে গেলে। পড়লে বা কি? এটা কি মন্দ নাকি? না, মন্দ কে বলল? যারা ফুলকে ভালোবাসে তাদের মনটাও ফুলের মতোই স্নিগ্ধতার মুখর হয়। আমার প্রশংসা করছেন না নিজের? মানে? আপনি কি ফুলকে কম ভালোবাসেন নাকি? ভালো তো বাসি, কিন্তু তোমার মতো সৌন্দর্য বর্ণনা করতে পারি না। সৌন্দর্যের বর্ণনা করতে পারেন মানেই কি আপনি তাকে অনেক ভালোবাসেন? ভালোবাসলেই তো মানুষ সৌন্দর্য বর্ণনা করে, তাই নয় কি? তার মানে কি আপনি বলতে চান আপনি ভালোবাসেন না, তাই সৌন্দর্য বর্ণনা করতে পারেন না? উনি বিচলিত হয়ে বলেন, না মানে। আমি কিঞ্চিত হেসে বলি, না, আপনার কথা ঠিক আছে, ভালোবাসলেই তার সৌন্দর্য বর্ণনা করা যাবে। তবে কি জানেন, একদল মানুষ আছে যারা স্বার্থের কারণেও শুধু শুধু সৌন্দর্য বর্ণনা করে। আবার এটাও সত্যি, ভালোবাসলে তার সৌন্দর্য বর্ণনা না করেই নিজের মনকে তার সৌন্দর্য বোঝানো, এটা খুব কম লোকই পারে। আমি কোনটা বলে তুমি মনে করো? আপনার প্রশংসা আমি করব না। ভূতনিরা কি ভালো মানুষের প্রশংসা করে নাকি? বুঝতে পেরেছেন, তবে আপনি ভালো মানুষ না। বলেই ওপাশে তাকালাম। অতঃপর তার দিকে তাকাতেই তাকে আর দেখতে পেলাম না। খানিকক্ষণের জন্য ভরকে গেলাম। আমি দাঁড়িয়ে আশপাশ ভালো মতো দেখছি, না, তার কোনো চিহ্ন নেই।
ভয় পেতে শুরু করি। আসলে কি সেটা উনি ছিলেন নাকি ভূত ছিল? সত্যি সত্যি যদি ভূত হয় তাহলে এতক্ষণ আমি একজন ভূতের সাথে বকবক করছিলাম কিভাবে? হুট করেই আমার এক পাশে 2 হাত ভর্তি শিউলি ফুল নিয়ে আসলো। আমি জলদি ঘুরে দেখি উনি একটা দীর্ঘশ্বাস নিয়ে তার দিকে তাকিয়ে আছি। উনি চোখ দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি মাথা নেড়ে না বলি। উনি ফুলগুলোর দিকে ইশারা করেন। আমি মুচকি হেসে ফুলগুলোর দিকে তাকাই। উনি একটা ফুল নিয়ে আমার কানে গুঁজে দিয়ে বলে, ফুলগুলো খুব ছোট্ট, কানে গোজার জন্য না। তবে ভালোবাসা ভরপুর। উনি হেসে বাকি ফুলগুলো আমার হাতে দেন। আমি বাদামগুলো ওনার জ্যাকেটের পকেটে রেখে বাকি ফুলগুলো আমার হাতে দেন। আমি বাদামগুলো ওনার জ্যাকেটের পকেটে রেখে ফুলগুলো নিই আর বলি, কোথায় পেলেন এগুলো? গ্রীষ্ম এখানে ছিল একটা গাছ। চলে এসেছে না? এসেছে বটে। যাওয়া যাক। হুম। বাসায় এসে সবগুলো ফুল টেবিলে রাখলাম। ভালোই লাগছে ছোট্ট ছোট্ট এসব ফুলগুলো। এগুলোর ঘ্রাণ দারুণ, দেখতেও খুব সুন্দর। আসার সময় উনি একটা শিউলি ফুলের চারা নিয়ে এসেছিলেন, সেটা বেলকনিতে রেখেছেন। আমি সেটাতে একটু পানি দিয়ে আসলাম। ব্যাগ থেকে একটা ডায়েরি বের করলাম, সেটাতে ফুলগুলো রাখলাম। কিন্তু মানুষ এটা কেন করে? স্মৃতি রাখার জন্য হয়তো, কিন্তু আমি কেন রাখছি? ওনারা আমার স্মৃতিগুলো সাজিয়ে রাখার জন্য। কিন্তু কেন? এই কথাটা ইতিকে জিজ্ঞেস করলাম, কারণ এটা সারাদিন আমার মাথায় ঘুরছিল। তাই পরদিন ভার্সিটিতে এসে ইতিকে জিজ্ঞেস করলাম, মানুষ স্মৃতিগুলো কেন সাজিয়ে রাখে? ইতির উত্তরটা এমন ছিল, স্মৃতি অনেক রকমের হয়, কিছু দুঃখের, কিছু ভালোবাসার। তবে মানুষ ভালোবাসার স্মৃতি রাখতে বেশি ভালোবাসে, কারণ সেগুলোতে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম সুখ থাকে। আর এই সূক্ষ্ম সুখগুলো বরাবরই ক্ষণস্থায়ী, যার কারণে এই সুখগুলোকে স্মৃতি হিসেবে রাখতে খুব ভালো লাগে। ওর কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি আর ভাবছি, তখনকার ওনার আর আমার স্মৃতিগুলো তো দুঃখের ছিল না। তবে কি? ইতি বলে ওঠে, কিরে, কি ভাবছিস? কিছু না। আমি জানি কি? তুই এটাই ভাবছিস না তোর আর ভাইয়ার স্মৃতিগুলো কিসের, ভালোবাসার না দুঃখের? তোর কি মনে হয়? দুঃখের তো হতেই পারে না, সেগুলো ভালোবাসার ছিল। ভালোবাসার স্মৃতিতে কি ভালোবাসার প্রয়োজন নেই? অবশ্যই আছে, ভালোবাসা না থাকলে সেগুলো কি ভালোবাসার স্মৃতি হয়? তাহলে তোর ধারণা ভুল, কারণ আমাদের মাঝে ভালোবাসা নেই। না, আছে। ইতি, আমি বলছি তো নেই। আচ্ছা, তাহলে কেন আছিস ভাইয়ের কাছে? বিয়েটা তো জোর করে হয়েছে, তবে কেন যাসনি তার কাছ থেকে এখন বল। যাইনি কারণ ওয়েট, তুই কি বললি জোর করে বিয়ে? তোকে এটা কে বললো উনি আমাকে জোর করে বিয়ে করেছেন? আমি তো তোকে বলিনি, আর উনিও না। তাহলে? ইতি বিচলিত হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, আমি মানে? আমাকে বলেছে মানে? কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? ইতি ভরকে গিয়ে বলল, কি লুকাবো? আর লুকানোরই বা কি আছে বল। আমি জানি তুই ভাইয়া আর উনি আমার কাছ থেকে কিছু লুকাতে চাইছিস, কিন্তু সেটা কি? আমাকে বললেই বা কি হবে? নেহা, এমন কিচ্ছু না। তাহলে আমার থেকে মুখ লুকিয়ে কেন কথা বলছিস? আচ্ছা বাদ দে, সেদিন যেমন তুই আমাকে জোর করিসনি, আমিও করব না। বিয়েটা উনি প্রতিশোধ নেওয়ার জন্যই করেছে, আমি জানি। তবে এখনো তেমন কিছু করেনি, কিন্তু করবে। তুই ভুল ভাবছিস, ভাইয়া এমন কিছু করবে না। করবে? করবে না। তুই চিনিস না ওকে, তাই এভাবে বলছিস। উনি যে কি আর ওনার মনে কি, সেটা ওনাকে দেখে বোঝা যায় না, বুঝলি? না নেহা, তুই ভুল। তুই কখনো তাকে বোঝার চেষ্টা করিসনি, তাই এটা বলছিস। সেই দিন উনি তোকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেনি, বিয়ে করেছে যেন তোর সাথে ওই বুড়ো লোকটার বিয়ে আটকাতে পারে। তাই তুই এত নিশ্চিতভাবে কি করে বলছিস? আর যদি বিয়েটা ভাঙতেই চাইতো তাহলে অনেক ধরনের পথ ছিল বিয়েটা ভাঙার, কিন্তু উনি তো না করে আমাকে বিয়ে করেছেন। তাহলে? হ্যাঁ, তোর কথার যুক্তি আছে, তবে সব সময় পরিস্থিতির সাথে যুক্তি খাটে না নেহা। তুই কি বলতে চাস? ইতি এটাই বলতে চাই নেহা,
আহি তোমাকে বিয়ে করে দয়া করেছে। এতটুকু কথা বুঝতে পারছো না তুমি? আমি আর রীতি সামনে তাকাই, দেখি নীতি দাঁড়িয়ে আছে। নীতিকে আসতে দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। নীতি আমাদের কাছে এসে বলতে লাগলো, ভেবো না তোমাদের কথা হাঁড়ি পেতে শুনছিলাম, ব্যাপারটা তেমন না। আমি শুধু এখান দিয়ে যাচ্ছিলাম, তখন বিয়ের কথাটা কানে গেল, তাই দাঁড়ালাম আর কি। আসলে বিয়েটা নিয়ে আমার কৌতূহল কম ছিল না নিহা। দিনরাত এটাই ভাবছিলাম, তোমার মতো একটা মেয়েকে কি করে বিয়ে করলো আহি, যে তোমাকে দেখতে পারতো না, কথায় কথায় তোমাকে অপমান করে, সে কি করে তোমাকে এত কেয়ার করছে। কিন্তু এখন এখন আমার মাথায় সব ঢুকলো। আসলে কি বলো তো, আহি যেমনই হোক না কেন, ওর দয়ের পরিমাণটা অনেক বেশি। আর সেই দয়ের কারণেই বিয়ে করেছে ও তোমায়। নীতি, মুখ সামলিয়ে কথা বলো। ভাইয়া জানলে কিন্তু